আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, 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 এটা শুকরিয়া আদায় করা। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আরও সৃষ্টি করেছেন আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে। সেই প্রিয় নবীর একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাকে এবং দুনিয়াতে প্রেরণ করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই যার জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, সেই বাংলা ভাষার মহানায়ক তিনি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তার পরিবারের অন্যান্য যে সকল ব্যক্তিরা কবরবাসী আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাত দান করেন। আমি লাইভের শুরুতেই যারা 1952 ভাষা আন্দোলনের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার, যারা বুকের তাজা রক্ত দিয়ে, যাদের নাম আজকে আমরা ইতিহাসের পাতা থেকে জানি এবং যেগুলোর নাম আমরা জানি না, আমরা সকলের প্রতি 71-এর স্বাধীনতা পর্যন্ত, এই দেশ স্বাধীন হওয়া পর্যন্ত যাদের জীবন দিতে হয়েছে, আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করতেছি। তো সেই ক্ষেত্রে লাইভের শুরুতেই আমি আমার ফেসবুক পেজে আইডিতে যুক্ত থাকা ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স যারা আছেন, দেশ বিদেশ, যে যখন যেখান থেকে দেখবেন, যারা মুসলমান ভাই আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা এবং এই হৃদয়ের সবটুকু ভালোবাসা। আমি কিন্তু অন্য ধরনের, আমি কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতিগত ভেদাভেদ আছে, সেই ভেদাভেদ আমি মানি না। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রক্ত সকলেরই এক, কাটলে পরে আমি যখন মনুষ্য অবস্থায় যদি কোথাও হাসপাতালে ভর্তি হই, তখন যদি আমার রক্তের প্রয়োজন হয় আর সেখানে যদি কোনো মুসলমান না থাকে, মুসলিম ব্যক্তি না থাকে, তাহলে যে হিন্দু ভাইটি আছে বা খ্রিস্টান ভাইটি আছে, তার রক্ত দিয়েই, আমার রক্তের গ্রুপের সাথে যদি মিলে, তার রক্ত দিয়েই তখন আমার জীবনটা বেঁচে যাবে। যেই কারণে সবার রক্ত লাল, আমরা সবাই মানুষ, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো আমি মানি না। আমি মনে করি যে আমরা সকলেই এক। ধর্মের বিচার সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে, কর্মের বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে, এগুলো আমাদের কোনো হাত নেই। তো যাই হোক, আমার যেই 47,000 গ্রাম পুলিশ বাহিনী বায়ু বোনদের জন্য জাতীয়করণের যে যুদ্ধটা আমরা নেমেছি, সেই যুদ্ধে অনেক সৈনিকই আমার সাথে যোগ হয়েছেন। কৃষ্ণ নামের একটি ছেলে আছে এখানে, নেত্রকোনা জেলার, তো সে কিন্তু হিন্দু, নাম দেখে আপনারা বুঝেছেন। ও কিন্তু আমার সাথেই সর্বক্ষণ আছে, সকাল টু রাত্রি, রাত্রি টু সকাল আমার সাথেই আছে। আসলে জাতীয়করণ ঘরে বসে থেকে পাওয়া যাবে না। ধন্যবাদ আমার ইমরান ভাইকে সকালে ঢাকা আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, আমার ইমরান ভাই ইতিমধ্যে রওনা হয়েছে, ধন্যবাদ। তো আমি যে কথাটিতে ছিলাম, যে এখানে একটা রিস্ক না, কিন্তু প্রচণ্ড গরম,
নিজের পকেটে টাকা ব্যয়, দুলা বালি, নিজের সংসার ফেলে টাকা অবস্থান, প্রশাসনিক বিভিন্ন ফেস করে এই অবস্থান করা লাগতেছে। সব কিছু মিলিয়ে জীবনের রিস্ক নিয়ে এগুলো করতে হয়। বঙ্গবন্ধু সেটা বাঙালি জাতিকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কোনো বড় ধরনের কোনো কিছু পেতে গেলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয়, আর নিজের চিন্তা করা যায় না। নিজের চিন্তা করলে দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করা যায় না। আজকে আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন, যদি ভালো লাগে, আর যারা শুনবেন না তারা চলে যেতে পারেন লাইভ থেকে। আমরা আজকে ৪র্থ দিনের মতো এখানে ধৈর্য নিয়ে বসে আছি। ৪৭ হলে আমার একলা হবে না, এখানে আমার একার জন্য কোনো কিছু আমি করছি না। ৪৭,০০০ গ্রাম পুলিশের ন্যায্য দাবি, ন্যায্য, এর চেয়ে ন্যায্য দাবি এই বাংলাদেশে না, পৃথিবীর বুকে আর একটাও নাই, আর একটাও নাই। এটা আমি মনে করি বিদায়ী আজকে আমি ঢাকাতে অবস্থান করতেছি, কারণ এইটা একটা হক দাবি, ন্যায্য দাবি। সেই দাবি নিয়ে আমরা কিন্তু অবস্থান করতেছি। আজকে কৃষ্ণ ছেলেটা, সে কিন্তু গ্রামের একটি সাধারণ ছেলে, একেবারেই সাধারণ ছেলে। আমি ওরা এখন কিন্তু পাগল বলে ডাকি, পাগল মানে একেবারে সাদা সিধা একজন শিশু বাচ্চা যেরকম, ওরকম ওর আচার আচরণ, চলাচল। ও নিচে গিয়েছিল একটু, আমি হোটেলে ছিলাম, তো আল্লাহ রক্ষা করেছেন। আমি হোটেলে বসেছিলাম, ও গিয়েছিল একটু, ওর এই ইউনিফর্মের বোতামটা খুলে গিয়েছে, ছুটে গিয়েছে, এই সুই সুতা আনার জন্য নিচে গিয়েছিলেন, আর ও একটা বেল্ট কেনার জন্য গিয়েছিলেন। তো আসার পথে এই ফকরিয়া বলেই ৩-৪ জন ছেলে ওকে ডাক দেয়, এই দিকে আসো, মানে ওর মোবাইলটা নেবে। তো ডাক দেওয়ার পরে আপনার ও ভয় পায়। ওইখানে আরো এই সবজি বিক্রেতা একজন ব্যক্তি, সে এই কৃষ্ণকে ধমক দিয়ে, এই তুমি যাও, তুমি এখান থেকে যাও। তো ও তখন দৌড়ে হোটেলের ভিতরে চলে আসে। যাই হোক, আমি সাথে নেমেছিলাম, খুঁজলাম, পেলাম না। তো আমি তরকারিওয়ালাকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ভাই এই জায়গার পোলাপানোরা বখাটে, এই কাজ করে ওরা ঘুরে বেড়ায়। তো যাই হোক, ওরে আমি তরকারি এলাকায় বলে আসলাম যে ভাই আমার লোকজনের গায়ে হাত দেবে, মোবাইল নেবে, ওর বাড়ি কোথায়, এই জায়গায় বাড়িটা কোথায়, ওই জায়গার ছেলে বাড়িটা কোথায়, ওর কলিজা পাড়া দিয়ে আমি ওইখানে গাড়িটা ধুয়ে আসুন। তো যাই হোক, পেলাম না, খুঁজে পেলাম না। ৩-৪টা ঘুরান দিলাম কৃষ্ণকে সাথে নিয়ে, যে দেখো তুমি দেখলে তো চিনবা। ও বলতেছে হ্যাঁ ভাই দেখলে চিনবো। যে ঠিক আছে, দেখলে চিনলে শুধু আমাকে দেখিয়ে দাও, ওরা ৪-৫ জন আছে, বেশ কোনো সমস্যা নাই, তুমি শুধু আমাকে দেখিয়ে দাও। তারপরে আমি বুঝতেছি যে আমার ৪৭,০০০ গ্রাম পুলিশের ভাইদের মধ্যে যারা ঢাকাতে এসেছে এই ৪৭,০০০ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য, তাদের একটা ভাইকে এই ঢাকার বুকে এই আমার গায়ে রক্ত থাকা অবস্থায় আমি ক্ষতি হতে দেব না। সে যে মন চায় সেই করতে আসুক, কিচ্ছু যায় না আমার, কোনো কিচ্ছু যায় না আমার। আমি স্টেট, আমার জায়গা থেকে স্টেট। তো যাই হোক, কৃষ্ণর সাথে কথা বলাবো। কৃষ্ণ একটু লাইভে থাকবা, ই করো, ইউনিফর্ম পরো, 1 মিনিটের মধ্যে পরো। গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো, কিন্তু ধৈর্য নিয়ে থাকেন, একটু লাইভে যুক্ত হোক, লোক যুক্ত হোক। এই মুহূর্তে আপনারা ৭৪ জন আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ৭৪ জনকেই। আপনাদের কাছে অনুরোধ রইল, একটা শেয়ার দেন না। আপনি তো গ্রাম পুলিশ সদস্য, আর না হয় আমার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, এই বন্ধুর জন্য একটা শেয়ার দেন। আমি দেখেছি অনেকের আইডিতে ঢুকে যারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনার কমেন্টের, সুন্দর কমেন্টের কারণে আপনার আইডিতে আমি ঢুকে দেখতেছি যে এই পর্যন্ত শেয়ার করেন নাই আপনি। ভাই, শুধু কমেন্ট করলে লাভ কি? আপনি যতক্ষণ পর্যন্ত শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি নিয়ে আমরা ঢাকাতে এই প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ হবে না। যত শেয়ার করবেন তত আমাদের লাভ হবে, এগুলো সারা বিশ্ব দেখতে পারবে। যত শেয়ার বেশি হবে তত আমাদের বেশি লাভ হবে। আপনারা তো জানেন, যারা ফেসবুক চালান তারা জানেন যে কিছু কিছু আইডি আছে, ব্যারিস্টার সুমন স্যারের আইডি আছে, এরকম কিছু
আইডিয়া আছে যেগুলোতে প্রচুর পরিমাণে কোনো জিনিস ছাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার হয়, আর প্রচুর পরিমাণে শেয়ার হওয়ার কারণে সেগুলো তারা যা বলে সেটাই দ্রুত সমাধান হয়। তো সেটা শেয়ার হওয়ার কারণে হয়। তো আপনারা তো আমার গ্রাম পুলিশ বন্ধু, আপনাদের জন্যই আমার সকল যুদ্ধ, আপনাদের জন্যই। লাল ভাই, মনিরুল ভাই ঢাকা আসে না কেন? ভাই ওই উচিত কথা বললে মামাজি বেজার হবে ভাই, আমি চাই না কোনো মামাজি বেজার হোক। আবার এই আমি এই কাউকে খুশি করেও কাজ করি না, কাউকে তেল দিয়ে কাজ করতে হবে দরকার নাই ভাই। এরা হচ্ছে দুই নৌকায় পায়ে দেওয়া লোক, দুই নৌকার মধ্যে পা দিয়ে চলা লোক। তারা কর্মচারী ইউনিয়নের ভক্ত ভাই। যে কথাটাই বলছেন অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি এই যে কর্মসূচিটা হাতে নিয়েছি 29 তারিখ থেকে, আপনারা সকলেই জানেন আমি কিন্তু মাঝে মধ্যেই আপনাদের সাথে পোস্ট করে শেয়ার করেছি, লাইভ করে শেয়ার করেছি যে আমি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সর্বশেষ ফোনে ফোনে এইটা নেওয়ার আগেই, তারিখ নেওয়ার আগেই ফোনে ফোনে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে ফোনে আমি আলোচনা করেছিলাম, মোবাইলে আলোচনা করেছিলাম। তারা সকলেই জানে যে আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তারা কিন্তু আমাকে আমার পক্ষে কথা বলেছে, ঠিক আছে লাল মিয়া নাও সিদ্ধান্ত। মাশাল্লাহ, তাদের সাহস, আপনাদের কমেন্টে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। আপনাদের উৎসাহে আমি হার্ড লাইনের সিদ্ধান্ত নেই যে জাতীয়করণ, মানববন্ধন, অনশন তো করেই নেই কর্মচারী ইউনিয়ন, মানববন্ধন আর টুকটাক এই সেই তারা করেছে একদিনের কর্মসূচি, কোনো লাভ হয়নি। তো আমি তাদের সকলের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, খুব দুঃখজনক ব্যাপার। তো আমি তার আগে কৃষ্ণকে একটু সুযোগ দিব। পোশাক পরেছে, প্রচণ্ড গরম, রুমে থাকা যায় না, পোশাক পরলে আরও থাকা যায় না। কৃষ্ণর কথাগুলো শুনবেন যে আজকে কৃষ্ণর এখনো বুকের মধ্যে দরবার করতেছে, আমার হাত নিয়ে ওর বুকের ভিতরে কয়েকবার ধরাইতেছে যে ভাই দেখেন আমার বুকের ভিতর কেমন করতেছে ভাই। যাই হোক, ওর একটু আবেগ ও প্রকাশ করবে। ও আমার সাথে আছে পরের দিন থেকেই। ও গ্রামের একেবারেই সহজ সরল একটা ব্যক্তি ভাই। মানে ওই আমার এলাকায় 12 বছরের ছেলেও ওর চেয়ে মানে একেবারে সাহস বেশি, ওর চেয়ে বুদ্ধিমান, কিন্তু ওর সাহসটা এতই দুর্বল, মানে আমার এলাকার 8 বছরের শিশুর সমান সাহস ওর নাই। তাই আপনাদের এই ভাইটি তার আবেগ ঘন কিছু মুহূর্তের কথা তিনি বলবেন, আপনারা ধৈর্য নিয়ে শুনবেন। ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমি আপনাদের কাছে আজকে বলবো, আপনারা কেউ বেরিয়ে যাবেন না। আমরা যদি সারা দিন রাত 24 ঘন্টা এখানে কষ্ট করতে পারি, আপনি লাইভে না হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু কষ্ট করেন, আমাদের বকবকানি পেশাল এগুলো একটু শুনেন, একটু ধৈর্য নিয়ে। ধন্যবাদ। আমি কৃষ্ণকে সুযোগ দিচ্ছি, আমার প্রিয় ভাইটি কথা বলবে। হ্যাঁ কৃষ্ণ, সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে যেখানে আছেন সেফটি ফার্স্ট, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। এবং আজকে বিশেষ করে যে আমি কথাটি বলতেছি, আমি যখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আসি, তখন আমার এই ইউনিফর্মের বোতামটি মানে খুলে পড়া যায় আমনে। তখন আমি বাইকে বলি, ভাই কি করা যায়? কয় তুমি যাও, পলোয়ের একটা মার্কেট আছে, মার্কেট থেকে একটা বেল্ট আর একটা শার্ট ইউনিফর্ম নিয়ে আসো। তখন গেলাম, তখন কিনলাম। কিনা যখন আমি আসতেছি, তখন কয়েকটা বকেটা ছেলে আমাকে আটকায় আমার ডাক দেয়। আমি তো কইছি আচ্ছা যাই হোক, দেখি একটু কথা বলি। তখন আমার হাত ধরে টেনে গড়ে নিয়ে যেতেছে। তখন আমার তো প্রচুর ভয়, আর আমি প্রচুর কাঁদতেছি, আজকে হয়তো আমার মেরে ফেলবে। এই ভয়টাই এখন আমার মনে ভিতরে কাজ করতেছে না, মানে খুব কষ্ট লাগতেছে আমার কাছে। আসলে আমি জীবনে কোনোদিন ঢাকায় এইদিকে আসি নাই, আসছি শুধু জাতীয়করণের জন্য, জানেন। আসলে মনে করেন আমাদের সকলেরই কিন্তু অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আজকে। কেন হচ্ছি জানেন? আমার আপনার অবহেলার কারণে। একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন আমরা অন্তত 2টা ডাইল বাঁচতে আমরা বাঁচতে পারবো স্মার্ট বাংলাদেশে। মনে করেন আজকে যদি ঢাকা শহরে না আসতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম না যে প্রত্যেকটা কমিটি কি চাই। আর সুবিধায় হয়তো বুঝতে পারতেছি যে প্রত্যেকটা কমিটি তাদের নিজের স্বার্থের জন্য সবসময় মিথ্যা কথা বলে থাকে। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে, আমাদের সঙ্গে ছল জালিয়াতি করতেছে, আমাদের টাকাগুলা তারা অযথাভাবে নষ্ট করতেছে। হয়তো আমরা সবাইকে বলি বাটপার, কিন্তু না, বাটপারের মাঝে যদি কয়েকটা ভালো মানুষ আছে, সব কিছু নিয়ে কিন্তু একটা পরিবেশ তৈরি হয়।
5টা আঙ্গুল যেমন সঠিক না, ছোট বড় সবকিছু মিলাই আছে, মানুষের ক্ষেত্রে কিন্তু তেমনই আছে, ঠিক না? আর আপনাদের সঙ্গে হয়তো লাইভে কথা বলি, প্রায় অনেক সময় কথা বলি, আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বা হয়ে যায়, আমাকে ছোট ভাই হিসাবে আমাকে মাফ করে দেবেন। আমি হয়েছি বাড়ি বাংলার মানুষ, আমি কোনোদিন কল্পনা করছেন যে আমি টাকা আসবো, তারপরে আসছি। কেন আসছি জানেন? নিজের অধিকার স্থাপনের জন্যে। আমি আমার জায়গা থেকে উঠে আসছি, আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি। কাদের জন্য আসছি? বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণের জন্য আসছি, আপনাদের জন্য আসছি না? এখন অনেকেই আবার বাজে মন্তব্য করে, বাজে কমেন্ট করে যে ভাই আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, কোনো ভয় নেই ইনশাল্লাহ। আসলে এগুলা ঠিক না, এগুলো ঠিক না, এগুলো অন্তি খুব মানে নিচু ধরনের মন্তব্য। আমি যদি আসতে পারি, আমার বাড়ি হচ্ছে হানবির গ্রাম, আর থানা হচ্ছে মোহনগঞ্জ থানা, আর ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। এখান থেকে আমি ধান কাটা ফালাইতে আমি আইছি। কেন আইছি জানেন? আমার অধিকার বাস্তবায়ন করার লেগে, দুটা ডাইল ভাত খায় যেমন আমরা বাঁচতে পারি। আসলে আপনারাই বলুন তো, আপনারাই বলুন, আমরা যে সরকারি যে একটা তৃণমূলের যে একটা সেবা সর্বসাধারণ মানুষের, এটা একমাত্র আমরাই কিন্তু দিয়ে থাকি এই সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে। তার বিনিময়ে আমরা কি পাইতেছি? নিজের বিবেকটা একটু প্রশ্ন করেন, তাহলে আপনারা অবশ্যই উত্তরটা পাবেন। 24 ঘন্টা আমরা ডিউটি করি, রাইতে 2টা আর সকাল 2টা নাই, 24 ঘন্টা আমরা ডিউটি করি। তারপর আমাদের ডিউটির ন্যায্য অধিকার বা ন্যায্য মূল্য আমরা কি পাইতেছি না। তার মানে আমাদের গ্যাপ আছে এই জায়গাটা, 100% আমাদের গ্যাপ আছে এই জায়গাটা। হয়তো আমরা সময়কে দাম দিতেছি না, হয়তো আমরা অলসতা করতেছি। তাই প্রত্যেকটা মানুষের জীবন থেকে যদি একটা সেকেন্ড, একটা মিনিট চলে যায়, এই সেকেন্ডটা মিনিটটা কিন্তু জীবন আর কোনোদিন আমার লাইফে আসবে না, আপনার লাইফেও কিন্তু আসবে না। অলসতা তো জীবন ভরে করতে পারবেন, কিন্তু সব কর্মক্ষেত্রে না। কিছু কিছু কর্মক্ষেত্র আছে আপনার সহযোগিতায়, আপনার প্রত্যাশায় এই বাহিনী উঠে যাবে। হয়তো মন সৃষ্টিকর্তা জানবে বা দেখবে আসলে আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন। যদি খারাপ কাজ করেন, সেই খারাপ কাজ অনুযায়ী কিন্তু আপনার সাজা ভোগ করতে হবে। হয়তো এই দুনিয়ায় না করেন, কিন্তু পরকালে ঠিকই আপনার ভোগ করতেই হবে, মাপ নেই। তাই সময়কে মূল্যায়ন দেন, সময়কে ভালোবাসেন, প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করেন। তাহলে মনে করবেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বউ বাচ্চাকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার সবাইকে নিয়ে সুন্দর একটা সমৃদ্ধ একটা পরিবার তৈরি করতে পারবেন। কিন্তু এখন দেখেন 6,500 টাকা বেতন, কি করতেছেন কি না করতেছেন। হয়তো অনেকে বলতেছেন ভাই চাকরি নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে, চাকরি আমি ছেড়ে দেবো। অনেকেই এসব কথা বলেন, শুধু আমার আপনার অলসতার কারণে। আজকে মনে করেন 2-3টা কমিটি আছে আমাদের এই জায়গায়, আমরা কিন্তু সকলেই জানি, নাম মেনশন করার কোনো প্রয়োজন নেই। ওনারা দাবি হচ্ছে 75%, না জাতীয়করণ না, একটা লজিক, একটা পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে? 75% যদি তারা চায় বা তারা যদি চিঠি দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে 25% বাকি আছে। কিন্তু তারা বাকি কেন রাখতেছে? তারা বাকি রাখবে কেন? তারা বাকি রাখবে এই কারণে যে নিরীহ অসহায় গ্রাম পুলিশের কাছ থেকে জীবন ভরার টাকা যেন তারা খাইতে পারে, তাদের লোভ লালসা মন থেকে দূর করতে পারে না। গ্রাম পুলিশ বাহিনীর উন্নতি চাই না, 100% ভাই লিগেল কথা। আমি কোনদিন জানতামই না এই ডাকাত দিয়ে আমি না আসতাম, তারপরও আমি আসি। এখন আপনারা যদি আসেন, হাতে হাত রেখে খাতে খাত রেখে আমরা যদি সুন্দর একটি বাহিনী গঠনমূলক করতে চাই, সবারই কিন্তু প্রয়োজন আছে, আমাদের সবারই প্রয়োজন আছে, এবং আমরা পারবো ইনশাল্লাহ। কারণ আমরা কোনো সময় মিথ্যা কথা বলবো না, আমরা সর্বদা সঠিক পথে থাকবো, সঠিক কথা বলবো, তাহলে আমাদের জয় নিশ্চিত। আপনারা দেখেন অতীতে মাস্টাররা তারা ঠিকই কিন্তু তাদের দাবি দাওয়া পূরণ করে নিচ্ছে সরকারের কাছ থেকে। আমরা কি পারতেছি? কারণ আমরা পারতেছি না। আমাদের গ্যাপটা আছে এই জায়গায়, আমাদের কমিটি চাই 75%, আর 25% চাই না। আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই চাইতেছে জাতীয়করণ যদি আমাদের হয়, তার ফলে আমাদের জীবনে আর কোনো সময় 1 টাকা কাউকে দিতে হবে না। আর যদি জাতীয়করণ না হয়, 75% যদি হয়, তাহলে জীবন ভরাই কিন্তু আমরা কমিটিকে টাকা দিতেই হবে। আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না। যার কাছ থেকে যেমন নিতে পারে, তাদের সেই লোভ লালসাটাই আছে না। হয়তো আমরা যেহেতু 1 দিয়ে শুরু, 2 দিয়ে শুরু, 3 দিয়ে শুরু, আজকে দেখেন 30 জন হয়েছে, কালকে দেখেন 100 জন হবে। আস্তে আস্তে ভালোবাসাটা বাড়তেছে না? আমাদের সংসারটা কি বড় হচ্ছে না? আমরা যদি সত্যের পথে না থাকতাম, তাহলে কি মানুষগুলো ভালোবাসতো না? ওরা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা বলতেছে কেউ আসো না,
সমস্যা আছে, পুলিশে ধরবে, অমুক তুমুক আরো কত কিছু। আরে ভাই, একটা জায়গার মধ্যে বসতে গেলে অবশ্যই একটা অনুমোদন নিতে হয়। স্মার্ট বাংলাদেশ, ঠিক আছে, অনুমোদন নিয়ে তো ওই জায়গাটার মধ্যে বসেছি। অনুমোদন পেপার আছে না? 100% আছে। এসব চিন্তা করবেন না, ভয়ভীতি মন থেকে বাদ দিয়ে দুলা ঢাইল ভাত খেয়ে যেমনি আমরা চলতে পারি সেই ব্যবস্থাটা আমরা করি। আপনারা আসুন, সকলেই আসুন, কোনো সমস্যা হবে না। আমরা সরকারি কর্মচারী, আমরা আন্দোলন করতেছি না, আমাদের ন্যায্য অধিকার আমরা চাইতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা শেখ হাসিনার কাছে। আমাদের ন্যায্য দাবিটা, জাতীয়করণটা আমরা চাইতেছি। আমরা তো আন্দোলন করতে পারি না, কারণ আমরা তো একজন সরকারি কর্মচারী। আমরা কিভাবে আন্দোলন করব? আমরা কি গাড়ি ভাঙচুর করবো? জীবনও না, কখনো না, আমরা এসব করবো না। আমরা তো সরকারি কর্মচারী, এগুলো আমাদের রুলস নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করতেছি, আমাদের দাবিগুলা আমাদের মাজননী যেমনি মেনে নেই। আপনারাই বলুন, শান্তিপূর্ণ সমাবেশ করলে কি পুলিশে বা কেউ ধরবে, কেউ অ্যারেস্টমেন্ট করবে? না, এটা ভুল ধারণা। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আর যদি আমাকে বিশ্বাস করেন, আর যদি মনে করেন না কৃষ্ণ কোনোদিন মিথ্যা কথা বলে না, তাহলে আপনারা আসবেন। সবাই যদি না আসেন, একজন দুজন করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যদি আসেন, তারপরও আমাদের কাজটি সাকসেসফুল করতে পারবো। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলুন, জাতীয়করণের পথে আমরা নেমে পড়ি। আন্দোলনের মাধ্যমে না, শান্তির মাধ্যমে, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, অহংকার দিয়ে নয়, হিংসা দিয়ে নয়। আর যারা সুর বাটপার, ওরা জীবন ভরা কোনোদিন প্রকাশ্যে সবার সামনে আসবে না। ওদের মুখোশ থাকবে আড়ালে, পর্দার আড়ালে থাকবে মুখোশ, তারা কোনোদিন সামনে আসবে না। তারা শুধু লাইভ করে বেড়ায় ভিউজ করার লাগে, তা আমরা সকলেই জানি। তাই ওদের কমিটি আপনারা বয়কট করুন, ওদের কথা কোনো সময় মানবেন না। ওসব কথা ভিত্তিহীন, এসব কথার কোনো চাইরানা মূল্য নাই। সত্য একদিন প্রকাশ হবেই এই বাংলার মাটিতে। কারণ স্মার্ট বাংলাদেশ আজ থেকে 10 বছর 15 বছর আগের কথা বর্তমানে যদি আপনারা যোগ করেন, এটা হবে না। কারণ বর্তমানে প্রত্যেকটা ছেলে স্মার্ট, এবং বর্তমানে নিয়োগে যারা গ্রাম পুলিশ ঢুকতেছে প্রত্যেকেই কিন্তু মেট্রিক পাস, ইন্টার পাস। আপনারা বিবেচনা করেন, আপনাদের ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে। তাই আসুন, আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করে আমরা আমাদের অধিকার, আমরা আমাদের জাতীয়করণ চিনে আনবো। আর বিশেষভাবে একটি কথা বলবো, যে কথাটি না বললেই না। আপনারা সকলেই জানেন, এই বাহিনীতে যদি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল মিয়া ভাই যদি না থাকতো, তার মানে এই বাহিনী কোনোদিন আজকে এই জায়গায় কিন্তু আসতে পারতো না। মামলার উনি প্রধান, সমস্ত কিছু কিন্তু উনি প্রধান। তারপরেও কিন্তু উনাকে অনেকেই অনেক কথা বলে থাকে। কেন জানেন? হাসা মাইশের, সৎ মাইশের দাম নাই। যদি সৎ মাইশের দাম থাকতো, তাহলে ওনার কথা সবাই শুনতো আর আসতো। কিছু কুচক্র মহল আপনাদেরকে বাধা সৃষ্টি করবে, বাধা দিবে, আসতে দিবে না। এসব কথা কোনোদিন আপনারা বিশ্বাস করবেন না। আমরা এই জায়গাটায় আসি, লিগ্যাল ভাবে আসি, ডকুমেন্ট নিয়ে আসি। আপনারা কোনো চিন্তা করবেন না। আমি প্রত্যাশা করি আপনারা আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। যদি আমার ভুল হয়ে যায়, ভুল বলে তাকে কিছু, আপনারা আমাকে ছোট ভাই মনে করে, নিজের সন্তান মনে করে, বা নিজের বন্ধু মনে করে আমাকে মাফ করে দেন। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি কোনোদিন কোনো মানুষের এক কাপ চা খাই নাই। আমি কোনোদিন কোনো কমিটিকে একটা টাকা দেয় নাই। শুধু একজনকে আমি 620 টাকা দিয়েছিলাম। আমি একজনকে 620 টাকা বিকাশে করেছিলাম। কেন দিয়েছিলাম জানেন? উনি আমাকে বলছিল যে কৃষ্ণ, তুমি নতুন চাকরি করেছো, তুমি 620 টাকা দাও। তুই মানে 620 টাকা দিলে তোমার আইডেন্টিফিকেশনটা ইন্টারনেটে আমরা ঢালবো, তুমি ইন্টারনেটে পাইবা। এই লোকটা লাগিয়ে কিন্তু আমি বিশেষ করে আইছি। এই লোকটা যদি আসে, তাকেও আমি ধরবো। আমি 620 টাকা তার কাছ থেকে আদায় করে নেব। সে মিথ্যা জালিয়াতি করে আমার কাছ থেকে 620 টাকা নিছে। তাই আমি বলতেছি, এসব লোকের কথা কোনোদিন বিশ্বাস করবে না। বিশ্বাসের জায়গা হচ্ছে একটাই, লাল মিয়া ভাই। লাল মিয়া ভাই ছাড়া আমাদের কোনো দিক দিয়ে আমাদের উদ্ধার নাই, উদ্ধার নাই। কারণ লাল মিয়া ভাই সব দিক দিয়ে সেরা। আপনি কোর্টে যাবেন, উনি প্রধান, সব দিক দিয়ে উনি প্রধান। তাই আপনারা লাল মিয়া ভাইকে, আর লাল মিয়া ভাইও যদি কোনো সময় আপনাদের সাথে মনে কিছু বলে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। লাল ভাই কোনো সময় এসব কথা বলবেন, এটা আমার বিশ্বাস। তারপরে বলতেছি, লাল ভাই একজন ভালো একজন ব্যক্তি, প্রিয় একজন মুখ। এই আমাদের গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ ওনার দ্বারাই আমাদের সম্ভব। তাই আপনারা অচিরেই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি প্রত্যাশা করি আপনারা সকলেই আসবেন। প্রমিস আসবেন, প্রমিস কাটেন, একজন আসেন। 10 লাঠি একের বোঝা, তাহলে আমরা সাকসেসফুল করতে পারবো, আমাদের জাতীয়করণ চিনিয়ে আনতে পারবো। যে যেখান থেকে লাভটি দেখতেছেন, ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এখন আমি আমার ছাত্র বড় ভাইকে দিতেছি, ভাই নেন। যাই হোক, আপনারা যে মুখটি এতক্ষণ দেখলেন, গ্রামের সহজ সরল একটি ছেলে। আমি কিন্তু কোনো কথা তাকে শিখিয়ে দিইনি, তিনি নিজের থেকেই তার মনের আবেগগুলো প্রকাশ করলো।
ধন্যবাদ, আপনারা ধৈর্য নিয়ে যারা শুনেছেন প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ধৈর্য ছাড়া কোনো জিনিস হয় না। তো যাই হোক, এই মুহূর্তে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলবো। আবারও আপনাদেরকে বলবো, আপনারা আমার আইডিটা একটু ফলো করেন, ফলো করে আপনারা শেয়ার করেন। যারা শুধু আমারটা না, যারা যারা এখানে উপস্থিত হয় এবং তাদের আইডি থেকে তারা গ্রাম পুলিশের যেই জাতীয়করণের দাবি দেওয়া এগুলো পোস্ট করে বা লাইভ করে দেখায়, আপনারা প্রত্যেকেরটাই শেয়ার করেন। শেয়ার করলে লাভ হবে, আমাদের লাভ হবে, জাতীয়করণটা সহজ হবে। তো যাই হোক, একজন ভাই কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে, আর একজন বোন আর একটা জেলা থেকে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে। তিনি হচ্ছেন কর্মচারী ইউনিয়নের একটা জায়গার থানা সভাপতি, বয়স 45-এর মতো বোনটির। তো তিনি এখানে আসতে চাচ্ছেন, তার লোকজনকে বলছেন। এখানে কমান্ডার মুস্তাফা কামালের সাথে তার লোকজনরা কথা বলছে। কমান্ডার মুস্তাফা কামাল ঠিক আছে। তো যাই হোক, নেট প্রবলেম করতেছে, আবার আপনারাও এই বেরিয়ে যাচ্ছেন অনেকেই। ভাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া কিছু হবে না। সেটা ঘরে বসে যদি থাকে, বাড়িতে বসে থাকি, তাহলে প্রধানমন্ত্রী কি সাক্ষাৎ আপনারা দেবে? আমাকে দেবে? তাকে এনে সাক্ষাৎ দেবে? এখানে বসে থাকলে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তারপরের দিন এখানে বসে থাকলে সাক্ষাৎ একটা সময় দেবে, এমনিতে সাক্ষাৎ দেবে না। যাই হোক, আপনাদেরও ধৈর্য নেই। আপনারা এখন লাইভে 46 জনে নেমে এসেছেন। আমাদের আমরা ধৈর্য নিয়ে এখানে বসে আছি। আজকে 4 দিন চলতেছে, কালকে 5 দিনে পা রাখবো। তো 5টা দিন খাওয়া, গোসল, ঘুম এগুলো বাদ দিয়ে আসলে ঢাকা ব্যয়বহুল, হোটেলের খরচ ব্যয়বহুল, সার্বিক বিষয়ই ব্যয়বহুল। ওই পানি, খাবার এগুলো সব কিনে আনতে হয়। এক বোতল 2 লিটার পানির দাম 40 টাকা। তো অনেক কষ্ট মনের ভিতরে জমা আছে। যাই হোক, বলবো না ভাই কিছু। আমরা সদস্য সংখ্যা 46,000, বাদ দেন 40,000 তো আছি, পোস্ট খালি আছে, মৃত্যুবরণ করেছে, 40,000 আছি। আমরা 40,000 লোক, আমরা 40,000 লোকের জন্য জাতীয়করণের জন্য এখানে অবস্থান করতেছি। আমরা 40,000-এর একজন ভাই, আমরা কেন না খেয়ে থাকবো? 1 টাকা করে যদি গ্রাম পুলিশ প্রতিদিন বহন করে 40,000 টাকা প্রতিদিন আসে, আমরা কেন না খেয়ে থাকবো? আমাদের কেন অন্যদের খাবার নিয়ে খেতে হবে? অন্যরা খাবার দেবে যে আমরা এখানে মামরার মতো বসে আছি, না খেয়ে না নিয়ে বসে আছি। যাই হোক, 70 জন ইমরান ভাই, আমারটায় 46 জন দেখাইতেছে, সেটা দেখে আমি বলতেছি। তো যাই হোক, মাসাল্লাহ 70 জন থাকলে অনেক আছে। তো আমাদের কেন অন্যদের, যারা এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্য না, তারা এখানে এসে আমাদের মুখের দিকে তাকিয়ে যে আমরা না খাওয়া অবস্থায় এখানে অবস্থান করতেছি আমাদের দাবি আদায়ের জন্য, তারা খাবার এনে দিয়েছেন। আজকে একজন ব্যক্তি 12 জনের খাবার এনে দিয়েছে। যখন 12 জনের খাবার এনে দিয়েছে, তখন আমি কিন্তু চিন্তা করতেছি যে আমরা লোক সংখ্যা অনেকগুলো, মাত্র 12 জনের খাবার এনে দিয়েছে। তো এই 12 জনের খাবার কয়জন খেতে পারে সেটা আগে দেখি। তো তাদেরকে, আমার এখানে যারা উপস্থিত আছে তাদেরকে খেতে বললাম, তারা খেলো 2টার দিক দিয়ে। তো বাকি খাবারটা সংগ্রহ করতে করতে আমার 4টা বেজে গেছে। 4টার পরে যে আমি খেয়েছি, আমরা 3-4 জন বাকি ছিলাম। নেট প্রবলেম ভাই, আসলে এইখানে ভাই নেট প্রবলেমই। এইভাবেই কথা বলতে হবে, যতটুকু বুঝেন আর যতটুকু বুঝেন না এভাবেই বলতে হবে। তো সেই ক্ষেত্রে 4টার পরে কিন্তু আমি দুপুরের খাবার খেয়েছি। কিন্তু দুঃখটা সেই জায়গায় যে কেন আমি টাকার জন্য থেমে থাকবো? টাকার জন্য কেন থেমে থাকবো? এখানে সাংবাদিক আসবে, এনটিভির, এটিএন বাংলা, তারপরে আপনার মানে সব ভাইরাল চ্যানেলগুলো, এটিএন নিউজ, বাংলা ভিশন, যত ভাইরাল চ্যানেলগুলো আছে সব এগুলো এখানে থাকবে। 47,000 গ্রাম পুলিশের দাবি দেওয়া নিয়ে আমি এখানে বসছি। আমার সংখ্যা 47,000। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? দেখতেছি ভাই, দেখে আমি জানাতে। আচ্ছা ভাই, ওকে। আমার একটি ভাই, জামাল ভাই, বোলার থেকে 500 টাকা পাঠিয়েছে আমাকে। না খাওয়া অবস্থায় তিনি দেখেছে যে আমরা অন্যের খাবারের উপর নির্ভর করে বসে আছি, খাইনি।
আমার ভাইটি 500 টাকা পাঠিয়েছে, আমি ভাইটিকে কনফার্ম করি টাকাটা আসছে কিনা। এখানে নেট প্রবলেম এতই, টাকা দেখবো সেটা দেখতে গিয়েও হিমশিম খেতে হয়। কাইটাই গেল, MMI প্রবলেম। আচ্ছা, আসে নাই, ব্যালেন্স দেখতে পারলাম না। আমি ভাইটিকে জানিয়ে দিই যে এখনো আসে না। তো যাই হোক, যেই কথাটি বলতে চাচ্ছি, আবার লাইনও ঢুকতেছে না। তো এখানে নেট প্রচুর প্রবলেম। তো আমরা কেন 2-4-10 লোক এখানে থাকলে তারা না খেয়ে থাকতে হবে? আমি তো মনে করি যে আমার ভাই 46,000 ভাই 1 টাকা করে যদি পাঠায়, ভাই এখনো ঢুকে নাই। আপনি দোকানে একটু বলেন যে ওনার মেসেজটা দেখেন। হ্যাঁ, বিকাশে আপনি ওনার মেসেজটা দেখাইতে বলেন যে সেন্ড হয়েছে, যে এই মেসেজটা দেখেন। আমার এখানে নেট প্রবলেম। যাই হোক, আপনি একটু ওই ওনারে কনফার্ম করতে কোন যে ওনার সেন্ড হয়েছে কিনা মানি। তো যাই হোক, আমার একটি প্রিয় ভাই বোলার, তিনি পাঠিয়েছেন 500 টাকা। ধন্যবাদ আমার ভাইটিকে। সকলেই যদি আসলে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। আমি যেখানে কথাটি রেখেছিলাম যে আমরা যে চ্যানেলগুলোর কথা ঘরে বসে বসে লিখি, আমি হয়তো অনেক টাইমেই একটি রাগান্বিত হয়ে এই কমেন্টের উত্তর দিয়ে দেই যে আপনি এসে দায়িত্ব নেন, আপনার থাকা খাওয়া গাড়ি ভাড়া যা লাগে আমি বহন করব। আর যে চ্যানেলের কথাগুলো আপনি বলতেছেন, আপনার এসে একটু চ্যানেলগুলোরে আনান, আনিয়ে দেখান। আসলে সেটা কেন বলি, সেটা সবসময় সব কথা কিন্তু ফেসবুকে বলা যায় না। এখানে চ্যানেল এরা কিন্তু এমনিতে আসবে না, এদের আনতে গেলে এখানে একটা খরচ বহন করতে হয়। সেই খরচগুলো বহন করলে এরা আসবে। তো আমারও তো মন চায় ভাই, সময় চ্যানেলে এই আমাদের দাবি দাওয়াগুলো পেশ হবে, এটিএন নিউজে পেশ হবে, বাংলা ভিশনে পেশ হবে, বৈশাখী টেলিভিশনে দেখাবে। এটা তো আমারও মন চায়। আমি এখানে কষ্ট করে বসে আছি, আমার কি মন চাচ্ছে না যে ভালো ভালো চ্যানেল এখানে, এই ভালো ভালো চ্যানেলে এগুলো দেখাবে? এটা আমারও মন চায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। জালাল ভাই না? হ্যাঁ, জালাল ভাই, বুঝতে পারছি। আপনার সর ফ্যাশন না? কোনটা বললেন থানা? আপনার থানা কোনটা, ভোলা কোন থানা? ও, বাউফল থানা, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। এই বাউফল থানা তো ওই ভোলাতে নাকি, না ইয়ে পটুয়াখালী? পটুয়াখালী, হ্যাঁ পটুয়াখালী, বুঝতে পারছি ভাই, বাউফল থানা। ও, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। পটুয়াখালী বাউফল থানা থেকে পাঠিয়েছে। তো যাই হোক, এখন এই চ্যানেলগুলো এগুলো মুখ দিয়ে বললেই ভাই হবে না। আমিও চাচ্ছি, এখানে কষ্ট করতেছি যে জাতীয়করণের জন্য অবশ্যই মিডিয়া প্রয়োজন, টপ লেভেলের মিডিয়া প্রয়োজন। আপনারা যারা বোঝেন না তারা হয়তো বা বলেন, মন্তব্য করেন, কিন্তু ভাই আমিও চাচ্ছি, কিন্তু সেটা সহজ না ভাই, তার জন্য টাকার প্রয়োজন ভাই। এই রাত্রিকাল বলতেছি, যাই এই যে 500, 1000, 2000 যে টাকাটা আসতেছে খরচের পরে যা থাকতেছে, এখানে খরচ বহন করার পরে যা থাকতেছে, এইটা ইনশাল্লাহ যদি এই মিডিয়া আনার মতো টাকা হয়ে দাঁড়ায়, আমি অবশ্যই পরের দিনই দেখতে পারবেন যে আপনারা যা চাচ্ছেন, এনটিভি, বাংলা ভিশন, যত টপ চ্যানেল আছে এখানে আসবে, সেটা আমি এখানে করে যাব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভাই আমিও লাইভে আছি। কে বলছেন? আপনার নামটা বলেন, আমি নাম বলি, আপনি 30 সেকেন্ড পরেই দেখবেন যে আপনার নাম আমি লাইভে থেকে বলতেছি।
ময়মনসিংহ ডিস্ট্রিক্ট সদর ইউনিয়নের গ্রাম পুলিশ। নাম কি? নান্দাইল থানা। 30 সেকেন্ড পরেই দেখবার পারছেন যে আপনি আপনার মোবাইলে শুনতে পারবেন যে আমি আপনার এই নান্দাইল থানার গ্রাম পুলিশ, আমি কথা আপনি আমার সাথে বলতেছেন, দেখতে পারবেন। মোবাইল আমার কাছেই আছে, আমি আপনার সাথে। ভাই আপনি লাল মিয়া ভাইয়ের সাথেই কথা বলতেছেন। আমি লাল মিয়া, আমি লাইভে আছি। আপনার দেখতে একটু সময় লাগবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড পরেই বুঝতে পারবেন যে আপনি আমার সাথে কথা বলতেছেন। ভাই, হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই, কষ্ট করা লাগছে। বলেন। হ্যাঁ বলেন ভাই। পার্সোনালি বিকাশ, নগদ, রকেট 3টাই খোলা আছে। এই 1 নম্বরে গ্রামের নাম্বারেই পার্সোনাল। ইনশাল্লাহ ভাই, সব আসতেও হবে না। আমি আপনাকে বলি, সব আসতে হবে না। আমি পূর্ব বলে আসছি, লাইভে বলে আসছি, সব আসতে হবে না। এখানে 2টা জিনিসের প্রয়োজন, অল্প কিছু লোক প্রয়োজন, আর বাকিটা প্রয়োজন টাকা। যদি টাকা হয় ইনশাল্লাহ, তাহলে আমি এই যে কাজগুলো আছে এগুলো আমি শেষ দিতে পারবো। এই সাংবাদিক সহ যা কিছু আছে, থাকা খাওয়া হোটেল ভাড়া, যে প্রসেসিংগুলো আছে সবগুলো মিলিয়ে ভাই আমি শেষ করতে যদি পারি, টাকা হলেই পারবো। কি নাম বললেন, আবার নামটা বলেন। নান্দাইল থানা, বুঝতে পারছি। সিদ্দিক ভাই, না নাম কোন নাম? ইয়াসিন মিয়া, আচ্ছা ঠিক আছে। নান্দাইল থানা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ইয়াসিন মিয়া। আমার ব্যালেন্স আসলে আমি আপনার বলে দিতেছি। যাই আগেই বলে দিই যে আমার এই ভাইটি 1000 টাকা পাঠাতে আছে, পাঠাইলে আমাকে জানাতে বললো। আমি আগেই বলে দিতেছি, ভাইটি ফোন দিয়েছেন, 1000 টাকা ভাই পাঠাইছেন, পাঠাবে। ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমার আরেকটি ভাই 1000 টাকা পাঠাইছে, সেটা আমি লাইভে বইলে দিই। কারণ এই টাকাগুলো আপনাদের, আমি হয়তো বা থাকতে খাইতে যে টাকা খরচ হবে, তারপরে টাকাগুলো আপনাদের কাজে। যদি কাজ সাকসেস হওয়ার পরেও যে টাকা রয়ে গেল, কাজ সাকসেস হলে আপনাদের 5 লাখ টাকা আমার কাছে আসলো, কাজ সাকসেস হয়ে গেলাম, 3 লাখ টাকা খরচ করার পরে 2 লাখ টাকা রইলো, সেইটা হয়তো বা যদি আমার কাছে থাকে, তখন আপনারা যদি অনুমতি দেন যে ভাই আমরা যে কাজের জন্য আপনাকে সহযোগিতা করেছি, কাজ সাকসেস, অথবা আমাদের টাকার প্রতি আর দাবি নাই, ওই টাকাটা আপনার, তখন ওই 2 লাখ টাকা আমার। তার আগ পর্যন্ত এই টাকার দাবিটা আপনাদের, কাজ শেষ না হওয়া পর্যন্ত। তো যাই হোক, আমার আরেকটি ভাই ভোলা চর ফ্যাশন, হারুন ভাই ভোলা চর ফ্যাশন থেকে 1000 টাকা, আধা ঘন্টা 40 মিনিট এমন হবে, এই আধা ঘন্টা আগে এই চর ফ্যাশন থেকে ভোলা হারুন ভাই 1000 টাকা তিনি পাঠিয়েছেন, ধন্যবাদ। আর আমার যে ভাইটি 1000 পাঠাতে চাচ্ছেন, 2000, আরেকটি ভাই দিয়েছেন, আমি পোস্ট করেছি, ওইখানে 2000 আর 1500, 3500, 3500 আর 2000, 5500। এই 5500 টাকা আজকে আমার কাছে আপনারা পাঠিয়েছেন। ইনশাল্লাহ এভাবেই থাকা খাওয়া যে বিবিধ খরচগুলো আছে, এগুলো মেনটেনের পর যে টাকাটা থাকবে, যখনই আমার ওই জায়গাতে আমি গিয়ে দাঁড়াবো, যে বড় বড় চ্যানেলগুলো আমি আনতে পারবো, সেখানে আবেদন করতে হয়, আবেদন করতে পারবো, সেই পরিমাণ টাকাটা আমার হাতে হওয়া মাত্র ভাই আমি আপনাদের এই টিভি চ্যানেলে এখানে দেখিয়ে যাব। আর একদিন না, আমি লাগাতার দেখাবো। একটু ধৈর্য আপনারা ধরেন, আর আমিও ধৈর্য ধরি, একটু সময় আমাকে দেন। ইনশাল্লাহ আমি যদি না পারি, আমার মনে হয় না ভাই অন্য কেউ পারবে, এটা আমার মনের বিশ্বাস। আমি যদি না পারি, আমার মনে হয় না ভাই অন্য কেউ পারবে, কিন্তু সাথে আপনাদের লাগবে। আমি একা পারবো না, আপনারা হচ্ছেন আমার শক্তি। গাড়ি নতুন একটা গাড়ি, যদি তার ভিতরে তেল না ভরা হয়, তাহলে সেই নতুন গাড়ি কিন্তু চলবে না। গাড়ি নতুন, আপনি 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, 5 কোটি টাকার গাড়ির ভিতরে যদি তেল না দেন, তাহলে গাড়ি চলবে না ভাই। সেটা যত মূল্যবান হোক, যত সুন্দর হোক, যত ভালো ব্র্যান্ডের হোক, কিন্তু তেল লাগবে। আমি যত
সাকসেসফুলি বলি যে সাকসেস হবো, আমার ভিতরে শক্তি আছে, ক্ষমতা আছে, যাই আছে, কিন্তু আপনারা হচ্ছেন আমার তেল। আপনারা যদি না থাকেন আমি জিরো ভাই, আমি চলতে পারবো না। তো আপনারা এগিয়ে আসতে হবে। আপনারা যখন এগিয়ে আসবেন তখন আমি সাকসেস করে দেখাবো ভাই। আর এটা আজকে চ্যালেঞ্জ হয়েও দাঁড়িয়েছে। 75% গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তৃণমূল পর্যায়ে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো গ্রাম পুলিশ সদস্যরা করে। আজকে যিনি ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, গতকালকে যিনি পুলিশে ঢুকেছেন গতকালকে, সার্কুলার হচ্ছে, বিভিন্ন দপ্তরের সার্কুলার হচ্ছে। এই যে সার্কুলারগুলো হচ্ছে, তারা অল্প বয়সের ছেলে মেয়ে, তো তার জন্ম নিবন্ধন কার্ডটা একজন গ্রাম পুলিশ তথ্য দিয়ে করিয়েছে। তার যে সার্টিফিকেটগুলোই লাগে সেগুলো একজন গ্রাম পুলিশ তথ্য দিয়ে এই সার্টিফিকেটগুলো করিয়েছে। এই ইউনিয়ন পরিষদের আজকে যারা অবহেলিত, যাদের কেউ মূল্যায়ন করতে চায় না, কোথাও গিয়ে যারা কথা বলতে গেলে তাদেরকে নিচু চোখে যেই মানুষগুলো দেখে, তারা কিন্তু সেই স্থানীয় সরকারের এই চৌকিদার নাম ঘৃণার পাত্রর মতো দেখে, বর্তমান নাম গ্রাম পুলিশ, তার কাছ থেকে তখন সেবাটা পেয়ে আজকে তিনি বড় অফিসার হয়েছে। তো তিনি বড় অফিসার হয়েছে, আমরা অবহেলিতই রয়ে গেছি। 75% কেন আমার দাবি থাকবে? আমি যে কথাটি বলতে গিয়ে ফোনের কারণে বলতে পারিনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, না 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 ভাই, গ্রামীণ নাম্বার লাস্টে 19। আচ্ছা, নাম্বারটা নেন, আমি দিতেছি। আরেকটা মোবাইলে তুলেন। 01789 89 415 319। হ্যাঁ, প্রয়োজনে ওই নাম্বারে ফোন দেন, ওই নাম্বারে একটা ফোন দেন। হ্যাঁ, না 415, 5-এর পর হলো 319, লাস্টের তিনটা হলো 319। আচ্ছা, আবারও নেন 01789, আবারও নেন 01789 415 319। আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ। আর নাম্বারে ফোন দেন, ওই নাম্বারে আমার ফোন দেন। তো যাই হোক, সেবাটাই তৃণমূল থেকে নিয়ে এসেই তিনি মস্ত বড় অফিসার হয়েছেন। আর দুইটা আপা, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে একটা আপা আর একটা ভাই আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে, কমান্ডার মুস্তফা কামাল, নাসের সাহেব তারা কথা বলে না বলতেছে কারো যাওয়া লাগবে না, সরকার এই সচিবদের ন্যায় 75% দিতে যাচ্ছে, এটা তারা কনফার্ম করতেছে। আমি তাদেরকে বললাম যে এটা মৌখিক কেন, যদি সচিবদের ন্যায় 75% দেবে এই মর্মে কথা বলে থাকে, সেটা ডকুমেন্ট দিয়ে কথা বলতে বলেন। পরিপ্রেক্ষিতে আমার ভাইটি আরেকটি প্রশ্ন করলো যে ভাই, ইউনিয়ন পরিষদের সচিবেরা 75% এবং 25% বেসরকারি, তাহলে কি আমাদের সরকারি হবে? এইটা প্রশ্ন। জানি না, আমি এই মুহূর্তে আমাদের এখানে 46 জনে থেমে আছেন, আপনারা কতজন যুক্ত আছেন। আমি এই কথাটার ব্যাখ্যা আপনাদের দিচ্ছি। সচিবরা কি পেল সেটা আমাদের দেখার বিষয় নাই। ইউনিয়ন পরিষদের একজন সচিব, তার কর্ম ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, তার কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ময়মনসিংহ থেকে না? ও অন্নদলা ভাই, আমি তাহলে একটু লাইভে কথা বলি, বলেন, খুব সংক্ষেপে বলবেন। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর। এইভাবে সবাই আগে আসলে তো সহজ হয় বিষয়টা। তাহলে কথা বলেন, কালকে একটু পাঠান। হ্যাঁ বলেন, শুনতেছি ভাই। হ্যাঁ, জাতীয় প্রেস ক্লাবের সামনে। আর সমস্যা নাই, আগামী বৃহস্পতিবার বুধবার পর্যন্ত তো আমি আছি, আমি লাগাতারই আছি, সমস্যা নাই। আমি আপনার নাম্বারটা খেয়াল রাখতেছি, আমি লাইভে তো আছি, লাইভ থেকে বের হইলে আপনার নাম্বারে আমি ফোন দিতেছি। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। কৃষ্ণ ভাই, এই নাম্বারটা একটু আপনার মোবাইলে নেন অথবা কাগজ কলমে লেখেন, এই নাম্বারটা আমাদের দিবেন, ওই লাস্টে 90। তো যাই হোক, ফোন ধরার কারণে আসলে কথা অন্যদিকে চলে যায়। তো আমি ফোন এখন আর নেব না, ফোন কল নিলে কথা বলায় বিঘ্ন ঘটে, আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন কথা শোনার জন্য সেখানে বিঘ্ন ঘটে। তো সেক্ষেত্রে এই সচিবেরা তাদের কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। শুক্রবার শনিবার তাদের বন্ধ, তারা আসে না। যে কোনো সরকারি বন্ধের মধ্যে তাদের বন্ধ, তারা আসে না। তাহলে সচিবের বেতন কত টাকা সেটা আমার দেখার বিষয় না। আর আমি হচ্ছি 24 ঘন্টার একজন কর্মচারী, 24 ঘন্টার একজন কর্মচারী। শুক্রবার শনিবার আমার কাছে নেই, ঈদের দিন আমার কাছে নেই। ঈদের দিনও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ইউনিয়ন পরিষদের দিনে এবং রাত্রে পাহারা দিতে হয়। ঈদের দিনও যদি পুলিশ কোনো আসামি ধরতে যায়, গ্রাম পুলিশ সদস্যদেরকে অবগত করে তাকে নিয়ে যায়। তাহলে সচিব কি পেলো না পেলেও, সচিব মাগ না খাটলো না, তার 10 লাখ টাকা দিল, সেইটা আপনার আর আমার কেন দেখার বিষয় থাকবে? আমি পুলিশ বাহিনীর ন্যায় 24 ঘন্টা সরকারের দায়িত্ব পালন করতেছি, পুলিশ বাহিনীর ন্যায় আমাকে বেতন দিতে হবে। তার চেয়ে বড় কথা, 2011 সালে সরকার নিজেই গেজেট প্রকাশ করেছে, সেই গেজেট মোতাবেক আমাকে বেতনটা দিচ্ছে না, বেতনটা দিতে হবে। এই ফোনটা একটু জরুরি, দুঃখিত, আমার ফোনটা ভাই নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি খবর আপনাদের? হ্যাঁ, না ভাই, আমি ঢাকাতে এসেছি, বাসায় যাবো কেন? আপনার, আচ্ছা, আপনি ইয়ের না, আপনি কোন জায়গার জানো? তা আপনারা আসার কথা না? হ্যাঁ, রওনা দিছেন? এই কারণে আমি কনফার্ম হওয়ার জন্য ফোন দিছি ভাই, কারণ যদি মিস করেন তাহলে কিন্তু এই আমি লোকজন এই দেখাতে পারবো না। আমি আপনার নামটা প্রকাশ করতেছি না এই কারণেই, যেখানে দেখা গেছে কর্মচারী ইউনিয়নের লোকজন জানতে পারলে তারা বিভিন্ন কায়দা কৌশলের লোক ফিরিয়ে দেয়। তো যে কারণে আপনার নাম আমি প্রকাশ করতেছি না। কনফার্ম তো, মিস তো হবে না নাকি? একটু লাইনে থাকবেন। কালকে একটি জায়গা থেকে লোক আসার কথা যথেষ্ট পরিমাণের, তো আমি একটু কনফার্ম হই। এখন ঘেমে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, প্রচুর প্রেসারে কিন্তু ঘেমে যাচ্ছি। নেট এতটাই সমস্যা।
যাই হোক আবার ঢুকতেছে না। এখন হ্যাঁ ভাই, এই যে আমার সুমন আহমেদ ভাই লিখেছেন আমরা হচ্ছে একটা বাহিনী, সচিবেরা তো আর বাহিনী না, রাইট? এগুলো ভাই ওই ভবনের মাথায়, মুস্তফার মাথায় এগুলো ঢুকবে না ভাই। অতটা লেখাপড়া তারা করেনি। ইয়াং জেনারেশন যেসব বিশ্লেষণ করতে পারবেন, এটা ওনাদের আল্লাহ অতটুকু ক্ষমতা দেয়নি যে ওনারা বিশ্লেষণ করতে পারবে। আর বিশ্লেষণ যে করতে পারবে না, সে তো নিজের অধিকার বহালও করতে পারবে না, কারণ আপনার দাবি তো নাই, আপনি জানেনই না যে আপনার। আমাকে আজ থেকে যখন চাকরিতে ঢুকলাম তখন তখন নতুন আমি ডিডিএলজি স্যার আমার ইউনিয়ন পরিষদে গিয়েছিল, আমি এইভাবে সিভিলে, তখন আমার ইউনিয়ন পরিষদের সচিব ছিল না, সচিব আমি ইউনিয়ন পরিষদ চালাতাম, হাতে লেখা জন্ম নিবন্ধন এগুলো আমি লিখতাম। তো উনি গিয়ে আমাকে প্রশ্ন করতেছেন, আমি তো ওনাকে চিনি না, প্রশ্ন করতেছেন যে আপনার পরিচয়টা একটু জানতে পারি। আমি আমার পরিচয়টা দিতে ইস্ততা বোধ করতেছিলাম। তো এক পর্যায়ে উনি আমাকে বললো যে আপনি পরিচয় দিতে একটু হিমশিম খাচ্ছেন, একটু বলবেন যে আপনি কি। উনি পরবর্তীতে আমাকে বললো যে আমি ডিডিএলজি ঢাকা থেকে এসেছি, তো আপনি কে, আপনি কি সচিব? পরে বললাম না স্যার, আমি সচিব না, আমি দফাদার। পরবর্তীতে উনি আমাকে বললো যে আপনার পরিচয়টা দিতে আপনি কেন এতটা ইস্ততা বোধ করলেন। তো যাই হোক, আপনি লিখতেছেন জন্ম নিবন্ধন, তো আপনি লেখাপড়া কতদূর করছেন? পরে আমি বললাম ইন্টারমিডিয়েট। পরে উনি বললো মাশাল্লাহ। তো যাই হোক, ইন্টারমিডিয়েট লেখাপড়া করে এখানে ঢুকেছেন, খুব ভালো, কিন্তু আপনাদের বেতনটা খুব কম। তারপরও ঢুকেছেন, একটা সময় এটা আরো একটা জায়গাতে আসবে, কিন্তু আপনি পরিচয় দিতে কেন এই দ্বিধাবোধ করতেছিলেন? পরে আমি বললাম স্যার, চাকরিটা এতটাই নিম্নমানের, পরিচয় দিতে স্যার লজ্জা লাগে। পরে উনি আমাকে বললেন যে আমি ডিডিএলজি পরিচয় দিলাম আপনাকে, মাত্র পরিচয় দেওয়ার আগ পর্যন্ত আমি আপনার কাছে অপরিচিত একজন ব্যক্তি, আপনি আমাকে চিনেন না। ধরেন আমি আপনাকে পরিচয়টা দেইনি, আমি ডিডিএলজি, কিন্তু পরিচয়টা আপনাকে দেইনি। আপনার আমাকে সন্দেহ হয়েছে যে এই লোককে চিনি না, সন্দেহজনক কোনো কিছু আপনার মনে হয়েছে, সাথে সাথে কিন্তু আপনি আমাকে আটক করতে পারেন। আপনাকে সরকার সেই ক্ষমতা দিয়েছে, আপনার পোশাককে ক্ষমতা দিয়েছে, আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি আসলে জানেন না যে আপনার কতটুকু ক্ষমতা, আপনার কতটুকু পাওয়ার। আপনি অন্ধ একটা হাতির মতো। হাতি তার পিছনের শরীরটা দেখতে পায় না, যদি দেখতে পেত তাহলে সে কিন্তু কাউকেই মানতো না। হাতির উপরে মানুষ উঠে মানুষ হাতি পরিচালনা করে, এটা করতে পারতো না যদি সে তার শরীরটাকে দেখতে পারতো। শুধু তাই না, সে সবকিছু তছনছ করে দিত। এখন গ্রাম পুলিশের অবস্থা তাই হয়েছে যে আগের যারা আছে তারা তো নিজের ক্ষমতাটা জানে না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে সরকার কি পরিমাণ ক্ষমতা দিয়েছে, সমস্ত পুলিশের ন্যায় গ্রেপ্তারি ওয়ারেন্ট, আপনি সেখানে ওয়ারেন্টের আসামি ধরতে পারেন, যে কাউকে সন্দেহ হলে আটকাইতে পারেন। তো এইটা তো কমান্ডার মুস্তাফা কামাল জানে না। উনি যদি জানতো তাহলে উনি সচিবদের ন্যায় চাইতো না। সচিবেরা কি করলো না করলো দেখার বিষয় নাই। আমাকে গেজেটে বাহিনী করা হয়েছে, আমাকে গেজেট মোতাবেক জাতীয়করণ করা হয়েছে, আমাকে গেজেট মোতাবেক জাতীয়করণের বেতন দেওয়া হোক, এবং এই গেজেটে যা যা আছে সব কিছু বহাল করা হোক পুলিশ বাহিনীর ন্যায়। আমি যেটা বুঝি, আপনারা ইয়ং জেনারেশন যারা শিক্ষিত গ্রাম পুলিশ, আপনারা যা বুঝেন এটা বোঝার তৌফিক আল্লাহ তাদেরকে দেয়নি। অতএব তাদের সাথে আমাদের মিলবে না ভাই, তাদের সাথে আমাদের মিলবে না। তার চেয়ে বড় কথা, কৃষ্ণ যখন কথা বলছে তখন আমি বাথরুমের দিকে ছিলাম, আমি একটু খেয়াল করেছি, কৃষ্ণ আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে। যদি 100% সরকারি হয়ে যায়, ধরেন কালকে সরকারি হয়ে গেল, পরের দিন থেকে এখানে কমিটি বলতে কোনো শব্দ আর থাকবে না। যদি কমিটি না থাকে তাহলে কমিটির সভাপতিও থাকবে না। আর যদি সভাপতি না থাকে তাহলে এই যে তারা বিভিন্ন 64টা জেলায় 64টা জেলা সভাপতি সেক্রেটারি তারা বানিয়েছে, একটা কমিটি দিয়েছে, সেই কমিটির মাধ্যম দিয়ে 530টা থানা বা 560-62টা থানা, এই থানাগুলোতে তারা থানা কমিটির সভাপতি সেক্রেটারি বানিয়েছে। আবার টেন্ডার কমিটি আছে, প্রতি বছরের টেন্ডার কমিটি 64 জেলা থেকে 64টা লোক নেয়, সেখানে তাদের কাছ থেকে তারা টাকা নেয়। জেলা সভাপতি বানাতে গেলে তাদের কাছ থেকে তারা টাকা নেয়, থানা সভাপতি বানাতে গেলে সেখান থেকে তারা টাকা নেয়। প্রায় থানাতেই এই থানা সভাপতিরা বেতনের সময় গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে টাকা নেয়, 100-200 করে টাকা নেয়, প্রতি মাসের বেতন তুলতে টাকা নেয়। ঢাকাতে আন্দোলন, অবস্থান, ধর্মঘট এগুলোর নাম করে
গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের নাম করে আমার ডাকে আপনারা কেউ আসেননি, কিন্তু কর্মচারী ইউনিয়নের ডাকে কিন্তু আপনারা সবাই চলে আসেন। আর না হলেও 64 জেলার থেকে জেলা সভাপতি, সেক্রেটারি এই 128 জন আসে, তারা থানা সভাপতিদের সাথে নিয়ে আসে, থানা সভাপতি সেক্রেটারিদের সাথে নিয়ে আসে, 530 থানা আসে। ওই এক একজন থানা সভাপতি আর না হলে 500 করে টাকা দেয়। এবার 530টা থানা, তারা বছরে 2-3বার মিটিং করে, ডাকাতে ডাকে। এই 500 করে টাকা তারা থানা সভাপতির কাছ থেকে রাখে, আর জেলা সভাপতিকে বলে তুমি 5000 টাকা দাও। ধরেন বাদ দেন 1000 টাকা দিল, 1000 টাকা তার পর টিকিয়ে রাখতে গেলে বছরে 2বার তার ডাকাতে আসতে হবে, 1000 করে টাকা দিতে হবে। এই যে ক্ষেত বুনে রেখেছে, যদি 100% হয় তাহলে তো ক্ষেত শেষ, 75% হইলে ক্ষেত টিকা রইল। এটা বেগুন ক্ষেত, ছিড়বে আর খাবে, ছিড়বে আর খাবে। চাকরির বয়স মাত্র অল্প কিছুদিন আছে। সচিবেরা যখন 75% নিল তখন তো তারা তাদের সাথে নেয় নাই। এখন আমরা কেন তাদের কথা বলবো, তাই না ভাই? ঠিক আছে সুমন ভাই, আপনারা বলবেন না, আমি তো বলতেই আছি। যারা শিক্ষিত ছেলে তারা বলবেন না। 150 জন আছেন, ধন্যবাদ। অনেক লোক যুক্ত আছেন। অনুরোধ থাকবো আপনাদের কাছে, ভাই কৃপণতা করবেন না, একটা করে শেয়ার দেবেন ভাই প্লিজ। আমার কথাগুলো যদি ভুল বলে থাকি, আমি একটা কথাও যদি ভুল বলে থাকি, তাহলে মানে ফাঁসুকি লোক, আমি ইম্পর্টেন্ট না, তাহলে শেয়ার দেওয়ার প্রয়োজন নাই আপনার। যদি মনে করেন যে লাল মিয়া ভাইয়ের কথাগুলো সঠিক, তাহলে ভাই একটা শেয়ার দেন, গঠনমূলক একটি কমেন্ট দেন, একটা শেয়ার দেন। ভাই বড় বড় দেশ স্বাধীনতা অর্জন করে, বড় বড় সংগ্রাম এভাবেই শুরুটা হয়, 1 জন 2 জন, সেখান থেকে বৃহত্তর রূপ ধারণ করে। ছোট্ট একটা ম্যাচের দিরাশালাই ম্যাচের কাঠিটাকে আপনি ছোট্ট মনে করতেছেন, অল্প একটু আগুন জ্বলে, কিন্তু এই অল্প একটু আগুন থেকেই বৃহত্তর আপনার এলাকা নিমেষেই শেষ করে দিতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণার থেকেই বৃহত্তরের সৃষ্টি হয়েছে, বিন্দু বিন্দু পানির ফোঁটা থেকেই কিন্তু বৃহত্তর সমুদ্রর সৃষ্টি হয়েছে। কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, কিছু লাগবে না ভাই, দিক নির্দেশনা লাগবে না। আমি এটা লাইভে সুন্দর প্রশ্ন করছেন, আমি লাইভে বলে দিতেছি ভাই, ব্যাখ্যাটা বলে দিতেছি। আমি এইটাই আগে বলতেছি। ওকে ভাই, ধন্যবাদ। আমার একটি ভাই প্রশ্ন করেছেন যে আমাদের থানার কোনো দিক নির্দেশনা লাগবে কিনা এখানে আসতে গেলে। ভাই আমি বলি, আমি যে এসেছি, আমি কারো দিক নির্দেশনা, আমি কিন্তু ছুটি কাটিয়ে আসেনি। আমার পেটে ভাত নাই, 6500 টাকা বেতন দিবেন, 24 ঘন্টা দিয়ে আমাকে দিয়ে ডিউটি তামিল করাবেন, আমি ঘরে বসে চুপ করে থাকবো। কেন থাকবো? বাংলাদেশের বহু বহু ব্যক্তিরা এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে তার অধিকার আদায়ের জন্য। আন্দোলন মানে কি? আন্দোলন শব্দটাই তো এইটা। কেন আপনাকে ছুটি কাটাতে হবে? আপনি ছুটি কাটালে তো আপনি পাবলিক হয়ে গেলেন। আপনি ছুটি না কাটাইলে গ্রাম পুলিশে, আপনি ছুটি কাটাইলে আপনি পাবলিক। তখন যখনই আপনি ছুটিতে থাকবেন তখন আপনি একদম পাবলিক, আপনি গ্রাম পুলিশ না। এখানে কোনো ছুটি কাটাতে হবে না। আমার চাকরি নিয়ে যাক ভাই, আমার চাকরির প্রয়োজন নাই, আমি ছুটি কাটাবো না। আমি এখানে যদি 1 মাস ব্যাপী অবস্থান করতে হয়, আমি 1 মাস ব্যাপী অবস্থান করব। পারলে এই অপরাধে আমার চাকরিটা চলে যাক, যদি যায় আমার কোনো আফসোস নাই ভাই। এখানে কোনো ছুটি কাটানোর প্রয়োজন নাই। বেতনের বেলায় আপনার ছুটি কাটাতে হবে শুক্র শনি। যারা 4র্থ শ্রেণীর কর্মচারী, যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের শুক্র শনি বন্ধ, 8 ঘন্টা ডিউটি, তাদের ছুটি কাটাইতে হয় না, সপ্তাহে 2টা দিন বন্ধ কাটায়। আর আপনি একজন গ্রাম পুলিশ সদস্য, 24 ঘন্টা ডিউটি, আপনাকে 6500 টাকা বেতন দেওয়া হচ্ছে। আপনার ছুটি কাটিয়ে আপনার অধিকার আদায়ের জন্য আপনাকে ঢাকা আসতে হবে। এই চাকরিটা মহামূল্যবান কোনো চাকরি না। আসলে আমি একটু সময় নিচ্ছি, কিছুটা দিন যেতে যান, আরো আন্দোলন কঠিন থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা আমি দিতে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরেন। এই চাকরি না করলে রিক্সা চালিয়ে খাবেন মিয়া। কি এই পোশাকটা সরকারিভাবে আমারটা রেখে দিছি। তো যাই হোক, এই যে আমার প্যান্টটা এখানে আছে, এই প্যান্টটা কিন্তু পাবলিক প্যান্ট না, এই শার্টটা কিন্তু সরকারি একটা শার্ট। এই পোশাকটার মর্যাদা আমরা কিন্তু ভদ্র ছেলে, অনেক ভদ্র। গ্রাম পুলিশের মতো ভদ্র আর লোক নাই। 6500 টাকা বেতন পাওয়ার পরও রাস্তায় যদি এই কাজটা কোনো বড় লোক মানুষের সাথে করা হইতো, তারা কিন্তু ধর্মঘটের ডাক দিত,
অফিসে যাইতো না, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করতো। অধিকার আদায়ের জন্য জাহাঙ্গীরনগর বলেন, ভার্সিটির ছেলেরা যারা ভিতরে দুজনে মারামারি হয়, অধিকার আদায়ের জন্য রাস্তায় এসে গাড়ি ভাঙা শুরু করে। গাড়ি হচ্ছে একটা ব্যক্তির, দরিদ্র ব্যক্তির বা বড় লোকের গাড়ি, সেগুলো তছনছ করে হেলায় মুহূর্তের ভিত্তি। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 6,500 টাকা বেতন, তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে না, পিতামাতার ভরণ পোষণ করতে পারে না। কিভাবে করবে? নিজের সংসারই তো চলে না, পিতামাতার ভরণ পোষণ কিভাবে করবে সে? নিজের ছেলে মেয়েকে স্কুলে লেখাপড়া করাতে পারে না। বউকে ভালো শাড়ি কাপড় গহনা বাদ দেন, বস্ত্র যেটা লজ্জা স্থান ডেকে রাখে সেইটা ঠিক মতো দিতে পারে না। কি অপরাধ করেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা? আপনারা তো ঠিকই আপনাদের ছেলে মেয়েকে কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, নামি দামি স্কুলে আপনারা লেখাপড়া করান। আপনার ছেলে মেয়ে মার্সিডিজ গাড়িতে, প্রাইভেট কারে স্কুলে যায়, স্কুল থেকে আসে, তারা টিফিন যে কয় টাকার করে সেই কয় টাকা আমার ছেলে মেয়ের একদিনের টিফিনের টাকা আমার ছেলে মেয়ের ফিসের টাকা হয়ে যাবে। ফিসের টাকা না, শুধু ফিস তো অল্প পরিমাণের, আমাদের কাছে ভারী লাগে বেতনটা 6,500, তাই সেই জন্য ভারী লাগে। যদি বেতনটা জাতীয়করণ হইতো তাহলে ভারীটা এতটা লাগতো না। তো যাই হোক, আপনারা এত কিছু পাওয়ার পরেও এই বছরও সরকারি কর্মচারীদের বেতন কিন্তু সরকার বাড়িয়েছে। এই বছরও গ্রাম পুলিশ বাহিনীর বেতন 6,500 টাকা 6 বছর আগে বাড়ানো হয়েছে। তাদের নামই মুখে আসে না, প্রধানমন্ত্রীর আসে না, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী যাদের দপ্তরে আমরা আছি, প্রধানমন্ত্রী ছেড়েই দিলাম, তিনি সারা বাংলাদেশের দায়িত্বে আছে। আমি যেই দপ্তরে আছি, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, ওনার মাথায় একবারও ধরে না যে আমার বাড়িতে একটা কুকুর যদি আমি পালি, 3 বেলা কুকুরটার খবর নেই যে এই কুকুরটা সকালে খেয়েছে কিনা, দুপুরে খেয়েছে কিনা, রাত্রে খেয়েছে কিনা। কুকুরটার খবরও মানুষ 3টা বেলা নেয় যে কুকুরের দানা পানি খেয়েছে কিনা। আর আপনার দপ্তরে এই 46,870 জন মানুষ দিন রাত 24 ঘন্টা তাদেরকে দিয়ে দায়িত্ব পালন করান। তারা যে বেতনটা দিচ্ছেন সেই বেতনটা দিয়ে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আপনার তো কমেন্ট দেখতেছি না। আমি এই যে কথাগুলো বলতেছি কমেন্টগুলো পরে দেখব, কথাগুলো আপনারা একটু ধৈর্য নিয়ে শুনেন। এই মুহূর্তে 131 জন আছেন, শেয়ার দেবেন ভাই, শেয়ার দেবেন। ধন্যবাদ, আজকে আপনাদের ধৈর্যর পরীক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা আমি জানি না। আমার যে ভাইটি আমার এই মোবাইলে ফোন দিতেছেন, এই মোবাইল না ভাই, আমার যে গ্রামীণ নাম্বারটা আছে আপনারা সেই মোবাইলটাতে ফোন দেন। এই নাম্বারে ফোন দিলে আমি কথা বলবো না, কেটে দেব। তো কথাগুলো ইম্পর্টেন্ট ভাই, আপনারা শেয়ার দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ ভাই। আপনারা আজকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আমিও মনে হয় ধৈর্যের পরীক্ষা পাশ করেছি না ফেল করেছি এটা আপনারা জানেন। যে ধৈর্য নিয়ে আজকে 4 দিন পার করলাম, কালকে 5 দিনে পাড়া দেব। 2 জন এসে বসেছিলাম, 4 জন হয়েছি, আজকে আরো বেড়েছি, কালকে আরো বাড়বে, পরশু দিন আরো বাড়বে, তারপর দিন জায়গা হবে না এখানে, অধিকার আদায়ের জন্য এখানে জায়গা হবে না, সেটা আমার বিশ্বাস। আমি জানি না যে আমার সেই বিশ্বাসটা পূরণ হবে কিনা। আমি এই 4 দিন আপনাদের কাছে পাশ করেছি কিনা, নাম্বারটা আপনারা দিবেন, আমি না ভাই। আর আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিলাম। 131 জন এই মুহূর্তে যুক্ত আছেন, প্রত্যেককেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। অনেক সময়, দীর্ঘ সময় আজকে লাইভ হয়েছে, এটা ধৈর্যের একটা পরীক্ষা দিচ্ছেন ভাই। যেখানে কথাটি রেখেছিলাম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই গ্রাম পুলিশ সদস্যরা। একটাবার যদি মাননীয় প্রধানমন্ত্রী, তার কথা ছেড়ে দিলাম, তিনি সারা বাংলাদেশের সকলের মা, সকলের বাবা, তিনি প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা লোক বসিয়ে রেখেছে, তার আলাদা আলাদা দপ্তরের লোকজনের বেতন থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা করে দপ্তর বানিয়ে দিয়েছে, দপ্তরে একটা করে মন্ত্রী বানিয়ে দিয়েছে। আমরা যে মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী, সেই স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি কি আমাদের কথা একবারও ভেবেছে? আমরা তো মাঝে মধ্যেই বছরে 2-4 বার ঢাকাতে এসে মানববন্ধন করতেছি, স্মারকলিপি দিতেছে আমাদের কমান্ডার সাহেব মোস্তফা কামাল সাহেব। স্মারকলিপি কি তিনি দেখেন না? আমি লাল মিয়াও কয়েকবার স্মারকলিপি দিয়েছি,
তিনি কি স্মারকলিপিগুলো দেখতেছেন না যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বর্তমান বেতন 6,500 টাকা, এইটা বেতন হইতে পারে না, এই বেতন দিয়ে একজন সংসার চালাতে পারে না, একজন মানুষ চলতে পারে না, এটা কি তিনি দেখেন না? তার কি একটাবার দেখা উচিত, ভাবা উচিত? কার বিবেক আছে? বিবেকবান মানুষের এই দুনিয়ায় দাম নাই ভাই। অধিকার আদায় করে নিন। কি হবে এই চাকরি চলে গেলে? একবার ইউনিয়ন পরিষদ যদি আপনারা স্থগিত ঘোষণা করতে পারতেন, বন্ধ করতে পারতেন। আমি আমার ইউনিয়ন পরিষদে 4 দিন যাবত নাই, 4 দিন যাবতই আমার ইউনিয়ন পরিষদ আমার যে কর্ম ক্ষমতা, আমার যে কর্মের দাম আছে, সেটা কিন্তু আমার ইউনিয়ন পরিষদ 4 দিনেই তিনি বুঝতেছেন। আমি যদি 1 মাস না যাই, 1 মাসে আমার ইউনিয়ন পরিষদের যিনি স্যার বলি বা যার মাধ্যমে আমরা চলি, তিনি হচ্ছেন চেয়ারম্যান মহোদয়, তিনি আমাদের স্যার। তো আমার স্যার আমি যদি 1 মাস না যাই বুঝতে পারবে যে না, লাল মিয়ার প্রয়োজনটা এখানে কতটুকু, ইউনিয়ন পরিষদে দফাদারের প্রয়োজনটা কতটুকু তিনি বুঝতে পারবেন, হারে হারে টের পাবেন। যদি আমার 9 জন গ্রাম পুলিশ সদস্য 1 মাস লাগাতার ইউনিয়ন পরিষদে না যায়, তাহলে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় হারে হারে টের পাবে যে আসলেই এদের প্রয়োজন আছে না নেই, অতএব এদের মূল্যায়ন করার প্রয়োজন আছে। এটা যদি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এই কর্মবিরতিতে চলে যায়, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান মহোদয়গণ তখন জানাবে ইউনো মহোদয়গণকে, ইউনো মহোদয়গণ জানাবে ডিসি মহোদয়গণকে, ডিসি মহোদয় তখন জানাবেন মন্ত্রণালয়ের মহোদয়কে, মন্ত্রী মহোদয়কে। তখন মন্ত্রী মহোদয় বুঝতে পারবে যে না, আসলে ওদের প্রয়োজন আছে কি নাই। কুকুরের যতটুকু দাম ততটুকু দাম একটা কুকুরকে দিতে হয়, মানুষের যতটুকু দাম ততটুকু দাম একটা মানুষকে দিতে হয়, যে কর্মের যতটা দাম সেই কর্মের দাম তাকে দিতে হয়। যদি এই আজকে যে 4 দিন চলতেছে এখানে বলছি, এটা যদি জাতীয়করণ না করে, এটা 144 জন আমার এটাই দেখাচ্ছে, তাহলে আরো বেশি যুক্ত আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে শেয়ার দেবেন ভাই, অনুরোধ, আপনাদের পায়ে ধরি। আপনারা এই চিন্তা না করে শেয়ার দিবেন। আমার কথাগুলো আজকে অনেক কথাগুলো মনে পড়তেছে, আপনাদের সাথে আমি শেয়ার করি। 145 জন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা রাইট ওইটাই দেখাইতেছে। আজকের কথাগুলো মনের থেকে বের হয়ে আসতেছে, কথাগুলো অবশ্যই শেয়ার দেবেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা। তো যাই হোক, এই যে আমাদের যে বেতন কাঠামোটা, এটা বুঝাইতে হলে যদি আমরা কর্মবিরতি পালন করতাম, তখন তারা হারে হারে টের করতো, হারে হারে। তো যাই, নেট প্রবলেমের জন্য আমার একটা কথা, সুন্দর একটি কথা আমি ভুলে গেলাম যে কোন কথাটা আমি বলতে চাচ্ছিলাম। খুব ইম্পর্টেন্ট একটি কথা, আমি আবার মনে করার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে এই যে আমরা দিন রাত 24টা ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রমের ফল, কথায় আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না, বাপ থাকতে কেউ বাপের মর্ম বুঝে না। কর্মবিরতিতে গেলে গ্রাম পুলিশের যে মর্ম, তাদের প্রয়োজন আছে, এটা তারা বুঝবে। যাই হোক, সেই লাইনে আমি যাব, একটু সময় আমি নিচ্ছি। এখানে নেট এবার বারবার সমস্যা করতেছে, তারপর আমি কথা ছাড়বো না, কথা চালিয়ে যাব। একটু কষ্ট করে আপনারা যুক্ত থাকবেন, নেট প্রবলেম করতেছে। প্রত্যেকে আপনারা একটি করে শেয়ার দেবেন। আমি এইখানে যদি দীর্ঘদিন অবস্থান করতে পারি, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিন্তু বিধান, মাননীয় প্রধানমন্ত্রী এর একটা ফয়সালা তিনি দিবেন। তিনি যখন ফয়সালা দিবেন, সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেবেন সেটা। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি ফয়সালা দেয়, তিনি যদি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেয়, তাহলে সেইটা বহাল হবেই। তো যতক্ষণ পর্যন্ত দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা ছাড়ছি না। আর যদি যে আমি এই হাঁপিয়ে গেলাম, যে আমি তারপরও হচ্ছে না, দীর্ঘদিন এখানে বসে আছি তারপরও হচ্ছে না, তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে, যে ইম্পর্টেন্ট কথাটা আপনাদের বলতে চাচ্ছিলাম। যাক, মনে থাকবে। আমি এটা শেষ করি, তখন আমি এই প্রত্যেক থানা পর্যায়ে আন্দোলনের ঘোষণা দেব। ঢাকাতে চলবে 1-200, আর বাকি সব থানা পর্যায়ে, থানা প্রেস ক্লাবে যে আপনারা বসবেন। এটা আবার পরে বলি, আমি ওইটা বলি। তো যাই হোক, আপনার
আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা বুঝাইলে বুঝবেন, অনেকের একটু জ্ঞান ধারণা কম, তারা বুঝাইলে বুঝবেন। আমরা এখনো ভুলে হারছি। আমরা চতুর্থ শ্রেণীর দাবি জানাচ্ছি, 20তম গ্রেড, 19তম গ্রেড, যেটা সুইপার, মেথর, ক্লিনার, ওয়ার্ড বয়, সরকারের সর্বনিম্ন কর্মচারী তারা দাবি করছে, যেটা তাদের পদ, সেটা কিন্তু আমরা দাবি করছি। কারণ আমরা বুঝি না, ওইটা দিলে আমরা মহা খুশি হয়ে যাব। কিন্তু অরিজিনাল একটা বাহিনীর নিয়োগ 16তম গ্রেড থেকে হয়, 16তম গ্রেড থেকে একটা বাহিনীর নিয়োগ হয়। কমান্ডার মুস্তফা কামাল নামতে নামতে সুইপারেরও নিচে নেমে যাচ্ছে, তিনি সারা বাংলাদেশের সভাপতি। আর নাসের সাহেব তিনি বিএনপির মহাসচিব। কারণ যারা সংগঠন করে, যারা আওয়ামী লীগকে ফলো করে সংগঠন করে, তারা সভাপতি, সাধারণ সম্পাদক, এইটা কমিটির পদ পদবি দেয়। আর যারা বিএনপিকে ফলো করে সংগঠন করে, তারা মহাসচিব এবং চেয়ারম্যান, এইটা ফলো করে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, যেটা মুস্তফা কামাল। আর মহাসচিব যেটা আপনার এম এ নাসের শাহ। এখন তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক না, তাদের কথাবার্তা, তাদের মাথার বুদ্ধি, আমাদের মাথার বুদ্ধি এক না। তারা নিচের দিকে নামতেছে। এখন তো আমরা 178 জন, মাশাআল্লাহ সুমন ভাই, অনেক লোক যুক্ত হয়েছে। কথাগুলো ইম্পর্টেন্ট, কারণ যত শিখবেন তত আপনার জ্ঞানের পরিধি বাড়বে, যত শুনবেন তত জ্ঞানের পরিধি বাড়বে আপনার। যারা ইয়ং জেনারেশন, অনেকে একটু ভুলের রাস্তায় আছেন, আপনারা ভুলের পথে আছেন, হয়তোবা আপনাদের দোষ দেব না, কারণ আপনার বয়স যত বাড়বে, আপনি যত জানবেন, যত শুনবেন, তত আপনার জ্ঞানের পরিধি বাড়বে। হয়তোবা শুনেননি, জানেননি, ভুল কমেন্ট করেন। মূলত আমরা হচ্ছি 16তম গ্রেডের দাবিদার। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী পুলিশের একটা অংশ। যখনই বাহিনী উল্লেখ করা হয়েছে, তখনই আমাদের গ্রেডটা শুরু হওয়ার কথা 16 থেকে। পুলিশের গ্রেড আপনারা জেনে নিন, যারা শিক্ষিত, গ্রেড সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের কাছ থেকে জেনে নিন। বাহিনীর গ্রেড শুরু হয় 16 থেকে, 19 থেকে, 20 থেকে না, 20 থেকে শুরু হয়। নিম্ন যেই সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, এগুলোর গ্রেড শুরু হয় ওখান থেকে। আর ওয়ার্ড বয়, ক্লিনার, সুইপার, ঝাড়ুদার, তাদের যে সুপারভাইজার বা তাদের যে বস, সে 19। এইভাবে ধাপে ধাপে 18, 17, 16। বাহিনীটা শুরুই হয় 16 থেকে, দফাদার 15, আর মহল্লাদার গ্রাম পুলিশ তার হবে 16। না বুঝে না জেনে দাবি করতেছে 20, 19। যদি এই জাতীয়করণটা, যেটা আমাদের সর্বনিম্ন দাবি, সেই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে না নেয়, তাহলে এর পরবর্তী আমার যেটা আসবে, হার্ড লাইনে চলে যাব। যদি আপনারা আমার পাশে থাকেন, কর্মবিরতিতে চলে যাব। 16তম গ্রেড এবং 15তম গ্রেড দিতে হবে, যেটা বাহিনীর, সেটাই দিতে হবে। এর বাইরে দিলে মানবো না, 20তম গ্রেডও মানবো না। তখন আর জাতীয়করণ থাকবে না, তখন এক দফা দাবিতে চলে আসবে যে পুলিশ বাহিনীর ন্যায় দিতে হবে। আমাকে বাহিনী বলেছেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ পালন করি, আপনার নিয়োগ বিধান অনুযায়ী আমার নিয়োগ হয়েছে, অতএব আমাকে বাহিনীর যে নিয়ম আছে সেই নিয়মে আমাকে বেতন দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ভাই, অগ্রিম চিন্তা কি করলাম ভাই, যে এই অগ্রিম ভাবনা আপনাকে কে বলতে বলছেন? ভাই, জীবনে যদি যার ভাবনা না থাকে, সে তো ফকির ভাই। কালকে আপনি কিভাবে চলবেন, সেটা আজকে রাত্রে আপনাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে। যারাই জীবনে এই
উচ্চতর শিখরে পৌঁছিয়েছে, তারা পরিকল্পনার দ্বারা পৌঁছিয়েছে। তারা পরিকল্পনার দ্বারা, এই যে আপনার মতো কিছু ব্যাককলের কারণে আজকে এই অবস্থা। আপনার মেধা যত খাটাবেন, বেশি খাটাবেন, তত আপনি উপরের দিকে উঠতে পারবেন। মেধার বিকাশটা যত প্রকাশ করবেন, তত আপনি উপরের দিকে উঠতে পারবেন। ভাই মেট্রো রেলে পড়লে দোয়া করেন ভাই, সুন্দর একটা কথা বলেছেন, আপনাদের সহজে হয়ে যাবে। আজকে আমরা যারা ঢাকাতে অবস্থান করতেছি, এখান থেকে যদি একজন দুজন মারা যায়, এটা হাইলাইট হবে, তখন আর সাংবাদিক ডাকতে হবে না, টাকা লাগবে না, অটোমেটিকলি সাংবাদিক চলে আসবে যে গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে। বাংলাদেশ গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে নিউজ আসবে যে অবস্থান পালনকালে একজন গ্রাম পুলিশ সদস্য মারা গিয়েছে, আপনাদের সহজে জাতীয়করণ হয়ে যাবে। দোয়া করেন, আপনি যে কথাটা বলছেন যে এখানে মেট্রো রেল চলে, ভাই দোয়া করেন। তবুও আমি চাই যে আপনাদের জাতীয়করণ হোক। ঘরে বসে থেকে আপনাদের মনের আশাটা আল্লাহ পূরণ করুক। আপনাদের দুই একজনের উদ্দেশ্যে বলতেছি, যাদের এই যে কমেন্ট, সুন্দর কমেন্ট করছেন, ভাই মেট্রো রেল চলে, দোয়া করেন যে মেট্রো রেল ওইখান থেকে পড়ে লাল মিয়ার উপরে পড়ুক, লাল মিয়া মারা যাক, তবুও ভাই মনটাকে শান্তি পাবো। কারণ সারা জীবন বাঁচবো না, যদি কাল মারা যায় হয়তো বা এই আমার বাবা মা যারা আছে তারা আদালতের উদ্যোগে একটি প্রশ্ন করেছেন, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। একটা খারাপ উত্তরে দেব। আমাদের এলাকায় বলে ছালনাই কুত্তা বাগানাম, এটা প্রবাদ, ছালনাই কুত্তার বাগানাম। এই মেয়ে আপনি আদালত লয়ে বই রয়েছেন, আপনি ধরেন আপনার বউকে রাস্তায় একজন ইপটিজিং করছে, রাস্তায় একজন আপনার ওয়াইফকে বা আপনার বোনকে ইপটিজিং করছে, বা ধরেন যে রাত্রিতে একজন ঘরের দরজা খুলে আপনার বউকে জোর করে নিয়ে যেতেছে, টাইনা নিয়ে যেতেছে, বা আপনার বোনকে নিয়ে যেতেছে, আপনি আদালতের অপেক্ষায় ঘরে বসে থাকেন? আপনার বোনকে নিয়ে রেপ করব বা আপনার বউকে নিয়ে রেপ করব, তারপরে রেপ করার মামলাটা দেবেন, বসে থাকবেন? পেট চলে না মিয়া, আপনি বসে আছেন, আপনাকে আদালতের উদ্যোগে, আদালতের রায় দিছেই, আমি আদালতের উদ্যোগ কেন যাব? আমি কি বলেছি একবার আমি কি আদালতের উদ্যোগে? হাইকোর্ট আমার জন্য রায় দিয়েছে, সেই মামলাটার বাদে আপনি কি হোয়ার ইউ, সেই মামলাটার বাদে আমি লাল মিয়া অ্যান্ড আদার্স 5টা বছর কষ্ট করার পরেও শুনানি করাতে পারছি না, কারণ সরকার শুনানি চাচ্ছে না। আমি কি ঝুলবো সারা জীবন ভরে ঝুলবো? সেই হাইকোর্টের রায় বহালের দাবিও আমার এখানে আছে। হাইকোর্টের রায় বহাল করতে হবে। হাইকোর্ট তো রায় দিয়েছে, কেন সরকার পক্ষ আপিল করলো? হাইকোর্ট কি এটা একটা কোর্ট না? এটা একটা আদালত না? তো যাই হোক, আপনার প্রশ্নের জবাবটা মনে করি, আশা করি দিতে পেরেছি। ভাই বসে থাকেন করে, আপনার বোনকে নিয়ে রেপ করবে, তারপরে রেপের মামলা দিবেন, রেপ করছে ওই রেপের মামলাটা তারপরে দেবেন। আপনি তখন করে, আমি তো বসে থাকবো না ভাই, আমি তখন আইনের চিন্তাও করবো না, আমি পারলে ওকে তখন মেরে ফেলবো। আমার ওয়াইফকে বা আমার মেয়েকে বা আমার বোনকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি বসে থাকবো যে এখন পর্যন্ত ও অপরাধ করেনি, আমি তাকে মারলে আমার অপরাধ হয়ে যাবে, এটা চিন্তা করে আমি বসে থাকবো? আমি ভাই তা থাকবো না, আমি সাথে সাথেই তাকে, আমার পরে কি হবে সেটা পরের ব্যাপার। ভাই আদালতের উদ্যোগ কেউ না, আমি আদালতের সেখানেও 1 নম্বরেই আছি, আমি সব জায়গায় ভাই 1 নম্বরেই থাকবো। তো যাই হোক, আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। পণ্ডিত কয়েকটা আছেন আমি জানি, বেশ কয়েকটা পণ্ডিত আছেন, আর পণ্ডিতের ব্যাখ্যা দেওয়ার মতো ভাই আল্লাহ আমাকে মেধা দিয়েছে, প্রত্যেকটা কথার ব্যাখ্যা দেওয়ার মতো আল্লাহ আমাকে মেধা শক্তি দিয়েছে। আরেকটা ভাই ট্রেনের কথা বলছেন তো, ভাই দোয়া করেন আমার মৃত্যুর কারণে যদি আপনাদের 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ হয়, সেটা স্বীকার করে মাত্র 2 জন এসে বসে আছি। আমার কার্যকলাপে আপনাদের ভালো লাগার কারণে, যে কিছু পাগল আছে ঢাকা শহরে জীবনে ঢুকে নাই, গ্রামের সাদা সিধা ছেলে, একটা বারও চিন্তা করে নাই যে আমি ঢাকা জীবনে যাই নাই, আমি ঢাকা গেলে যদি হারিয়ে যাই, আমি প্রেস ক্লাব তো চিনি না, জীবনে যাই নাই, প্রেস ক্লাবে আমি কিভাবে যাব, একটাবারও ভাবে নাই। কারণ আমার কাজগুলো ওর ভালো লেগেছে এবং ওর নিজেরও জাতীয়করণ দরকার। ও আপনি বিরোধী পক্ষের মতো আমি জাতীয়করণের দাবি নিয়ে বসতেছি, এখানে আপনি আপনার মহামূল্যবান যুক্তিটা আমাদের পক্ষে না দিয়ে আপনি বিরোধী পক্ষের মতো আমাদের বিপক্ষে কথা বলতেছেন।
47,000 গ্রাম পুলিশের বিপক্ষে কথা বলতেছেন। আমি জানি না ভাই যে আপনি আসলে আছে কয়েকটা পণ্ডিত এরকম আছে, যাই হোক আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, এটাই বলবো। আর এখনো বলি ভাই, লাইভে যারা যুক্ত আছেন, আপনি মুসলমান কিনা আমার খেয়াল নাই, বিজেপি পুলিশ ভাই, বৃষ্টি হলে তখন সামনে কি করবেন ভাই? ভাই বৃষ্টিতে বসে বসে আমি ভিজবো। দেখেন, দোয়া করেন যে আগামীকাল আপনার এই দোয়াটাই করেন ভাই। আপনি তো বিজেপি পুলিশ হিন্দু মুসলমান লেখেন নাই। যদি মুসলমান হয়ে থাকেন, রাত্রে নামাজ পড়ে আমি আপনাকে খাস দিলে বলতেছি, আমি না হয় আর 10 বছর 15 বছর 20 বছর যদি আল্লাহ হায়াত দান করে বেঁচে থাকবো, আমি মারা গেলে আমার মা আব্বা হয়তো বা কাঁদবে যে আমাদের আগেই আমার সন্তানটা মারা গেল, কাঁদবে, কিছুদিন কাঁদার পরে হয়তো বা ভুলে যাবে। আপনার নামাজ পড়ে ভাই মুসলমান হলে দোয়া করেন, আর হিন্দু হলে ভাই আপনি আপনার যে উপাসনালয় আছে, মন্দির আছে, মন্দিরে গিয়ে দোয়া করেন। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনাদের জাতীয়করণ হয়ে যাবে, যে কালকে মেট্রো রেল পড়ে যাতে আমার মাথায় পড়ে, আমার যাতে মৃত্যু হয়, আপনাদের যেন ঘরে বসে থেকে ভাই জাতীয়করণ হয়। আমি ভাই একটা বিন্দু ফোঁটা মাত্র মনে আফসোস নেব না যে আমার মরতে যদি 5 মিনিট দেরি হয়, যে ওই রেলটা আমার উপরে পড়লো, পেট সোজা পড়লো বা পা সোজা পড়লো, 5 মিনিট আমি বেঁচে থাকার পরে মারা গেলাম, 5 মিনিটের মধ্যে আমার সেন্স আছে, আমি একটা বারও বলবো না যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। আমি মনের ভিতরে আফসোস করবো না যে আমি 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে মারা গেলাম, এই আফসোসটা আমার মনে থাকবে না। বরং আমার মনে থাকবে যে মহান আল্লাহ রাব্বুল আমাকে বীরের মতো একটি মৃত্যু দিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমি তখন ওই মুহূর্তে কালমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে সুন্দর মৃত্যু দিয়েছো। 47,000 মানুষের দাবি আদায়ের জন্য এসে সৈনিকের মতো আমার মৃত্যু হয়েছে। যাই হোক, আল্লাহর কাছে এই দোয়াটা ভাই করেন। আল্লাহ আপনার দোয়া কবুল করলে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হলে আমার চেয়ে শান্তি সুখ আর কেউ পাবে না। আর বৃষ্টির কথা বললেন তো ভাই, আল্লাহর উপর ভরসা রেখে বলি, ঝড় বৃষ্টি সাইক্লোন জলোচ্ছ্বাস যা কিছু বলেন, লাল মিয়া টাকা ত্যাগ করবে না। যদি বলেন যে সাইক্লোন আসতেছে, ঝড় মহাবিপদ সংকেত আসতেছে, লাল মিয়া টাকা ত্যাগ করবে না। হয়তোবা আমি তখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে এই মুহূর্তে আপনারা কেউ ঢাকা আইসেন না। আমি একা বা 2 জন বা 4 জন আমার সাথে যারা অতি পাগল, তারা 4 জন থাকবে, বেশি গ্রাম পুলিশ লোক তখন আমি আসতে নিজেই নিষেধ করে দেব। আমি বর্তমানে নিষেধ করতেছি, যারা বৃদ্ধ আছেন, প্রচণ্ড গরম, যারা বৃদ্ধ আছেন তারা দয়া করে আসার দরকার নাই। আপনাদের জন্য আপনাদের বীর ছেলেরা এখানে যারা আছে, ইয়াং জেনারেশন, আপনাদের জায়গাটা তারা পূরণ করবে। যারা বৃদ্ধ আছেন তারা আসবেন না, কারণ এই গরমটা তারা কোলাবেন না। গতকালকের আগের দিন একজন অফিসার, উনি আমাকে অনুরোধ করতেছে, লাল মিয়া প্রচণ্ড গরম, লাল মিয়া তুমি চলে যাও, গরমের পরে আইসো, গরম শেষ হলে তখন আইসো, তখন এসে বসো। আমি তাকে বললাম, স্যার আমি যদি এখান থেকে চলে যাই, জুন বাজেট চলে আসতেছে, দীর্ঘদিন গরম যাবে, তারপর আবার বৃষ্টি হবে, এই গরম আর বৃষ্টির কথা ভেবে যদি চলে যায়, তাহলে স্যার আমার ভাগ্যের পরিবর্তন হবে না স্যার। স্যার গরমে না হয় আমার মৃত্যুই হবে, এর চেয়ে বাড়ি ফিরে গেলে আরো বেশি মৃত্যু যন্ত্রণায় কাতরাই স্যার, রাত্রে ঘুম হয় না, কালকে কি বাজার করব এই চিন্তায় রাত্রে ঘুম হয় না স্যার, বাজার কিভাবে করব, 6,500 টাকা বেতন, তাও নিয়মিত না, 2 মাস 4 মাস 6 মাস বাকি থাকে স্যার, এই 7 দিন চলে না ওই টাকায়, তাহলে স্যার আমি মৃতই, আমি বাড়িতে গেলেও মৃত, আর এখানে যদি মারা যাই তাহলে আরো ভালো স্যার, আমি মুক্তি পেলাম স্যার, আমি বাড়ি যাব না। আমাকে এই কথাটা এখন স্যার বলেছিলেন, আমি কিন্তু এইভাবে তার স্যারের উত্তরটা দিয়েছি, স্যার আমি বাড়ি যাব না। ভাই ভাই কথা কন, এটাই কথা কন ভাই, রিসিভ করে কথা কন। যাই হোক, যদি আমি আপনাদের বোঝাতে পারি, বোঝাতে সক্ষম হই, তাহলে ধন্যবাদ। মনের ভিতরে ভাই অনেক আবেগ, মাঝে মধ্যে আপনাদের উপর রাগ করি, জিদ করি, অভিমান করি। যদি আপনারা বুঝতেন আমার রাগের কারণটা, আমার অভিমানের কারণটা, তাহলে কেউ ভাই আমাকে খারাপ বলতে পারতেন না, একটা লোকও বলতে পারতেন না। কারণ যে রাগ করি, যে কমেন্টের উত্তর খারাপভাবে দিই, সেগুলো ভাই আপনাদের বোঝাতে পারি না, সেই কারণে ভাই খারাপভাবে কমেন্টের উত্তর দেই, রাগ করি, খারাপ কথা গ্রাম পুলিশকে বলি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। আমি আপনাদেরকে যখন বোঝাইতে ব্যর্থ হই, তখনই আমি রাগান্বিত হই যে আর কিভাবে বোঝাবো আপনাদেরকে।
যারা ঘরে বসে বিরোধী কমেন্ট করে, যারা ৪৭,০০০ গ্রাম পুলিশের উন্নয়নে বাধাগ্রস্ত করে, তারা ভাই করবেই, তারা করবেই। ধানের ভিতরে চিটা থাকে, ভাতের ভিতরে মরা ভাত থাকে। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছে, শয়তানেরও সৃষ্টি করেছে, এটা করবেই, এটা থাকবেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যারা, তার উপরে শ্রেষ্ঠ মানব তার কাছে নাই। হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মে ওরকম ব্যক্তি আছে, কিন্তু সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো সবার কাছে প্রিয় না। একজন বুড়ি প্রতিদিন তার রাস্তায় কাটা বিছাইতো। তার আপন চাচা আবু জেহেল, তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি তিনি বলেননি, সমস্ত জীবন বিরোধিতা করে গিয়েছে। এখানেও ভাই এই গ্রাম পুলিশ না, প্রত্যেকটা সংগঠনেই বিরোধী সংগঠন আছে, সে তার কাজ করবে। আমি যত ভালো কাজ করি, আমার বিরোধী কখনো আমাকে ভালো বলবে না, সে খারাপই বলবে। বাকি যারা আপনারা আছেন, কিছু বলবো? কথা বলতে হবে না, কথাটা বলছে জাতীয়করণ দাবিতে আমরা জাতীয় প্রেসক্রিপের সামনে আমরা কর্মসূচি পালন করতেছি। হ্যাঁ, 2011 সালে আমাদের গেজেট দিয়েছে, আমরা সমস্ত কিছু পেয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমরা বাস্তবায়ন পাচ্ছি না। যে ছেলে জীবনে ঢাকা আসেনি, দেখেন দেখি তার প্রতিভা, সে কতটা সুন্দর করে ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণটা, এটা সময়ের দাবি, এটা প্রাণের দাবি, এটা যৌক্তিক দাবি, সেটা সে উপস্থাপন করেছে। আরেকটা গ্রাম পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার এখানে এসেছে, তো আমার তো সকলের নাম খেয়াল থাকে না। ওই ছেলেটার মেয়ে গুরুতর অসুস্থ, ঈদের দিন তাকে ডিউটি করতে হয়েছে। মেয়ে অসুস্থ, তাকে হাসপাতালে যেতে দেয় না, তাকে দিয়ে ডিউটি করানো হচ্ছে। চিকিৎসার খরচ সে বহন করতে পারে না। আপনারা হয়তোবা তার কথাগুলো দেখেছেন, এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তার কান্না জড়িত কণ্ঠে দেখেছেন। তো যাই হোক, লাইভ অনেক সময় হয়েছে, জানি না আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা আপনারাই বলতে পারবেন। ভাই আরও গ্রাম পুলিশ ডাকেন, অনেক গ্রাম পুলিশ লাগবে ইনশাল্লাহ ভাই, ডাকবো। আর ডাকতে হবে কেন ভাই, বঙ্গবন্ধু তো এই দেশ স্বাধীনের জন্য সবাইকে কিন্তু ঘরে ঘরে গিয়েও ডাকছিলেন না, কাউকে কিন্তু চিঠিও করছিলেন না। বাংলাদেশ বেতারে একটা ভাষণ দিয়েছিলেন, বাংলাদেশ বেতারে, তখন সবার ঘরে এই বাংলাদেশ বেতারের রেডিওটা সবার ঘরেও ছিল না, একটা গ্রামে একটা রেডিও ছিল না। যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীনতা অর্জনের জন্য এই বেতার কেন্দ্রে গিয়ে একটি ভাষণের মাধ্যমে মাত্র ৯ মাসে বাঙালি জাতি, বীরের জাতি এই দেশটাকে স্বাধীন করতে পারে, তাহলে আপনাদের কেন চিঠি করতে হবে? ফেসবুক মিডিয়ার যুগ, আপনাদের কেন আমাকে বোঝাতে হবে? আল্লাহ কেন আপনাদের ভিতরে বুঝ দেয়নি যে এই দায়িত্বটা আমারও, এই অধিকারটা আমারও? লাল মিয়া রাখলা না, আজকে কেন খাবার, মানুষের খাবার আমাদেরকে খেতে হবে? যদি মনে করতেন যে লাল ভাই সহ যারা এখানে উপস্থিত আছে, আমরা তো যাইনি, যেতে পারিনি, তারা তাদের টাকা দিয়ে গিয়েছে, তারা তাদের খাবারের প্রয়োজন আছে, তাদের বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়ে তারা গিয়েছে, তারা ইউনিয়ন পরিষদের দায়িত্ব বাদ দিয়ে গিয়েছে। যদি আপনারা মনে করতেন তারা তো আমাদের জন্য গিয়েছে, যদি তারা সাকসেস হয় তাহলে আমরা সাকসেস। আমরা সকলে মিলে, 10-এর হচ্ছে লাঠি, 1-এর হচ্ছে বোঝা, আমরা সকলে মিলে তাদেরকে থাকা খাওয়া সহ যাবতীয় কাজগুলো করতে যা লাগে আমরা বহন করব। তাহলে কিন্তু ভাই আমরা এই অন্য মানুষের খাবারের দিকে আমাদের তাকিয়ে থাকতে হতো না, আমরা থাকার চিন্তা করতাম না। যারাই ঢাকা এসেছে তারা কিন্তু এই হোটেলে আমরা মাত্র কয়েকজন আছি, বাকিরা কিন্তু এই আত্মীয়র বাড়ি খুঁজতেছে, যে আমার আত্মীয়র বাড়ি আছে মিরপুরে, সে মিরপুর চলে গেছে। আমার আত্মীয়র বাড়ি আছে, একজনের আত্মীয়র বাড়ি আছে সেই কি বলে এই টাঙ্গাইলে, সেই টাঙ্গাইলে চলে গেছে। তো সেক্ষেত্রে এই টাঙ্গাইল যেতে কেন হবে? আমাদের এতগুলো ভাই, আমাদের টাঙ্গাইল যেতে হচ্ছে, থাকা ভাই, আমাদের থাকা খাওয়ার চিন্তা আমাদের করতে হচ্ছে। আমরা যদি বুঝতাম তাহলে আরও আগে আমাদের জাতীয়করণ হতো, আরও আগে। আর আমার একটা ভাই তো আমার কথাটা থামিয়ে দিল, এত চিন্তা কেন, আগেই করি। ভাই এটা সত্য,
এই গ্রাম পুলিশের বাহিনীর গ্রেড 16 থেকে শুরু। আপনি যাই না নেন গা, আপনি শিক্ষিত কোনো মহলের কাছে যাই না দেখেন যে বাহিনীর গ্রেড কখনো 20 হয় না, বাহিনীর গ্রেড হয় 16 থেকে শুরু। বাহিনী আর সুইপার দুটো এক বিষয় না, দুটো আলাদা বিষয়। 20তম গ্রেড মানে সুইপারের গ্রেড, সেই গ্রেড সরকারের কাছে দাবি করতেছি, নিম্ন একটা গ্রেড। আমি কি বলেছি যে আমরা এখনো না বোঝার মতো দাবি করতেছি, এই দাবি তো আমাদের না, আমাদের দাবি আরো বড়। যদি আমরা আমাদের দাবি করি, আমি যে দায়িত্ব পালন করি, আমি যে কাজ করি, আমার কাজ মোতাবেক যদি আমি দাবি করি, তখন কিন্তু আমার দাবিটা 16তে চলে আসবে। অথচ 20 দিলেই আমি খুশি, সেই 20টা আমি চাচ্ছি। যদি এই 20 আমাকে না দেওয়া হয়, যে অবস্থানে বসছি, এই অবস্থান থেকে 15-20 দিনের মধ্যে 20-এর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী না করেন, তাহলে আমরা প্রয়োজনে এই বৃহত্তরের ডাক দেব এবং তখন হবে 16 গ্রেডের জন্য তখন অবস্থান করব, তখন আর 20 গ্রেডের জন্য করব না। এইটা আমি বলেছি। যাই হোক, ভালো খারাপটা আপনারা আপনাদের দিয়েই আমি, আপনারা আমার চেয়ে অনেকেই বুদ্ধিমান। তো আর লাইভ দীর্ঘ করবো না ভাই, অনেক সময় লাইভ হয়েছে, ধৈর্য নিয়ে যারা দেখেছেন লাইভটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। 10টা 35 অনেক সময় লাইভ হয়ে গেছে, 9টায় লাইভ শুরু করছি। এতটা ধৈর্য আপনাদের মধ্যে আছে, আসলে আজকে ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন 176 জন ভাই, ধন্যবাদ আপনাদের 176 জনকেই। আবার খোদায় খোদায় কিন্তু এখন ওই গ্যাস্ট্রিকের যে জলে ওইরকম জ্বালাতন করতেছে। যাই হোক, তারপরেও আমার সাথে যারা থাকে তারা দেখে, আমি কিন্তু খাবারের চিন্তা করি না, আমি আমার ভাইগুলোকে আগলে রাখার চিন্তা করি। যারা ঢাকায় এসেছে তাদের আগে খাইয়ে দাইয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর চিন্তা করি। আজকে যেই গ্রাম পুলিশ সদস্য এখানে বক্তব্য দিল, নেত্রকোনার যে ভাইটি, তাকে নিচে যে ঘটনাটা তার সাথে ঘটেছে ব্যাখ্যা করেছে, আমিও করেছি। আমি কিন্তু 2-3 বার সেখানে ওরে নিয়ে আমি ঘুরাই দিছি যে সেই ছেলেগুলোকে সেখানে পাওয়া যায় কিনা, যে আমার একজন সদস্য ভাই তাকে এখানে কে মোবাইল টেনে নিয়ে যাবে, কে তাকে থের দেবে। আমি ভাই বসা থাকার ছেলে না, আমি কিন্তু সেখানে দৌড়িয়ে গিয়েছি। আমি সব সময় চেষ্টা করি আমার যে ভাইগুলো আমার ডাকে আসে তাদেরকে আগলে রাখার জন্য, আমি আগলে রাখার জন্য চেষ্টা করি। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারা আমার কথা শুনবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার এই যে ভাই গ্রাম পুলিশ ভাই বরিশাল পের হয়েছে, ইমরান ভাই, ধন্যবাদ ভাই। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, এটা অনুরোধ। আবারও শেষ পর্যায়ে বলি, প্রত্যেকেই একটা করে শেয়ার দেন ভাই, গঠনমূলক কমেন্ট করেন, একটা করে শেয়ার দেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে আশা নিয়ে এসেছি আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। আমার মারুফ হাসান ভাইও আগামীকাল আসতেছে, ধন্যবাদ মারুফ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আমার খুব কাছের প্রাণের ভাই। তো আমি আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনাদের মনের আশা যেন পূর্ণ হয়। আপনারা যারা বৃদ্ধ আছেন তারা ঢাকা আসার দরকার নাই, তারা নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। যারা হিন্দু আছেন তারা মন্দিরে যাবেন, ঠাকুরের কাছে আপনাদের আর্জি জানাবেন। যারা খ্রিস্টান আছেন তারা গির্জায় যাবেন, যারা বয়স্ক তারা গির্জায় যাবেন, আপনার আবেদনটা গির্জায় গিয়ে জানাবেন যে আমার যে ভাইগুলো ঢাকাতে আমাদের আশা দাবি পূরণ করার জন্য অবস্থান করতেছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং তারা যেন আমাদের মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে আসতে পারে। না ভাই, আমি চেষ্টা করবো ভাই, আপনারা যারা বুঝেন না তারা বলেন, কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট লাগে। আবার যদি আমি মন্তব্যটার ব্যাখ্যা না দিই তাহলে তো আপনারা ভুলের মধ্যেই থেকে যাবেন, আমি ব্যাখ্যা দিলে হয়তো আপনাদের ভুলটাও কেটে যাবে। আমিও তো বলতেছি এইখানে ছেলেবেলায় নেই ওর আমি পিটামো, আমি গেছিলাম ওইটাই যে এখানে আমি 20 মিনিটের ভিতরে কমপক্ষে 50 জন পোলাপান ঢোকাবো, যে আমার ছেলে পেলের গায়ে হাত দিব। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, অনেক কথা হইলো, খাবার দাবার করি আর একটু উদ্ঘাটনের চেষ্টা করব যে আমার এই ভাইটাকে কে এত বড় সাহস মোবাইল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, এটা উদ্ঘাটনের চেষ্টা আমি করব। যদি খুঁজে পাই, সিসি ক্যামেরা এগুলো চেক দেওয়ার চেষ্টা করব, যদি খুঁজে পাই তাহলে ইনশাল্লাহ এটাও দেখতে পারবেন।